ওয়ালাইকুম সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের অর্থনীতির দশম অধ্যায়ের মুদ্রা ও ব্যাংকের প্রথম ক্লাসে। তো তোমরা একটু আগে যারা জয়েন করেছিলে আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটি ক্যান্সেল করতে হয়েছে, আমরা আবারও তোমার সামনে ফিরে এসেছি। তো তোমরা যারা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আসো, তোমাদের জন্য আমরা এসএসসি 2025 পাওয়ার প্লের এসিপির সৌজন্যে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনেও সহায়ক হবে। তো তোমরা যারা যারা আমার ক্লাসে জয়েন করছো তোমরা একটু আমাকে জানাবে যে আমার কথাবার্তা সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা নিজ নিজ টাইম লাইনগুলোতে এবং যেই যেই গ্রুপগুলোতে তুমি স্কুলের গ্রুপ থাকতে পারে, তোমার কলেজের গ্রুপ থাকতে পারে, তো তোমার সকল বন্ধু বান্ধবকে কিন্তু তুমি এই পোস্টে মেনশন দিতে পারো এবং সবগুলো গ্রুপে কিন্তু তুমি শেয়ার দিতে পারো। ওকে, তো আমি একটু শেয়ার দিয়ে নিই আর কে কে জয়েন করছে আমি একটু দেখি। আচ্ছা, সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে, সাউন্ডে কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা একটু শেয়ার করে দেওয়ার কার্যক্রম শুরু করে দিই। আমি অলরেডি শেয়ার করতেছি, তোমরাও শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, অলরেডি শেয়ার ডান। আচ্ছা, তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক। আচ্ছা, মুদ্রা তো আমাদের জীবনের সর্বত্র কাজে লাগে। তুমি ধরো কোনো একটা জিনিস খাইতে যাচ্ছ ভাইয়া, খাইতে গেলে তুমি কি বলবা যে আচ্ছা ঠিক আছে আমার কাছে এক প্যাকেট টিস্যু আছে, এক প্যাকেট টিস্যুর দাম তো 10 টাকা, আপনি আমাকে একটা সিঙ্গারা দেন, আমি আপনাকে টিস্যুর প্যাকেটটা দিয়ে দিয়েছি। তারা কি এই টিস্যুর প্যাকেটটা নিয়ে নেবে? এটা কি কোনো স্ট্যান্ডার্ড? আচ্ছা, এটা কোনো স্ট্যান্ডার্ড না। কাজে এই যে পুরো স্ট্যান্ডার্ড এবং এই স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে জানতে এবং কোন স্ট্যান্ডার্ড কোথায় আমরা ব্যবহার করব, কেন মুদ্রার প্রচলন শুরু হলো। আচ্ছা, আদিমকালে তো আমরা পাথর দিয়েও কাজ চালাতে পারতাম, কিন্তু বর্তমান সমাজে কেন আমরা পাথর দিয়ে আসলে এই টাকার কাজটা করতে পারি না? কেনই বা ব্যাংক আসলো? ব্যাংক ছাড়াও তো থাকতো। এই যে মানুষের যত দিন দিন বাড়ছে তার দৈনন্দিন চাহিদা, ঠিক তেমনি টাকার ব্যবহারও কিন্তু বাড়ছে। একটা মানুষের যদি 1 কোটি টাকা থাকে সে নিশ্চয়ই তার বাসায় রাখবে না। প্রথমত একটা লেনদেনজনিত যে ঝুঁকি, সেই ঝুঁকির একটা কারণ থেকে যায়। দ্বিতীয়ত তার নিরাপত্তাজনিত আর একটা ঝুঁকি থাকে। তো কোন ধরনের ঝুঁকির কারণে কি কি ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমরা জানবো। অনেকে মনে করো যে এই অধ্যায়টা বেশিরভাগই তত্ত্বী অংশ বলে এই অধ্যায় থেকে তেমন কোনো কিছু আসে না, কিন্তু তোমরা একটু পরে আমি যখন টপিক অ্যানালাইসিস করে দেখাবো তোমরা এই অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখতে পাবা। এই অধ্যায় থেকে সর্বনিম্ন একটি হলেও কোনো কোনো বোর্ডে প্রশ্ন এসেছিল। বহু নির্বাচনীতে কথা বলাই যাবে না, কারণ বহু নির্বাচনীতে 5টি 6টি 7টি 8টি করেও প্রশ্ন এসেছিল। কাজে এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগই আসলে নেই। অপূর্বশীল অপু অলরেডি সবাইকে মেনশন করা শুরু করে দিয়েছে, তো তোমরা যারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তোমরাও মেনশন করে দিতে পারো। তো চলো আমরা প্রথমে একটা স্লাইড দেখতে পাচ্ছি, বিশাল স্লাইড। তো এই স্লাইডে তোমরা অনেককে দেখতে পাচ্ছ, কিন্তু আর একজন সিক্রেট টিচার কিন্তু এখানে আছেন, যিনি এই স্লাইডে না থাকলেও আমাদের মাঝেই আছেন, আমাদের সাথেই আছেন, আমাদের প্রিয় ইয়াসিন ভাইয়া। তোমরা অলরেডি গ্রুপের পোস্টারটা দেখে ফেলেছো, গ্রুপের পোস্টারে তোমরা তাকে দেখে ফেলেছো। কাজে তুমি বুঝতে পারছো 599 টাকায় তুমি কত সুন্দর একটা ইনস্ট্রাক্টরদের হাতে একটা পরিমার্জিত সংস্কার জনিত একটা তুমি কোর্স পেয়ে যাচ্ছ। 599কে তুমি যদি 300 দিয়ে ভাগ করে দেখো দেখো একটা ক্লাসের দাম 2 টাকাও পড়বে না। কাজেই তুমি যেখানে মাসে অর্থনীতি যে অধ্যায়টা পড়াচ্ছি, ধরো অনেকে 6টা 7টা 8টা ক্লাস নিয়ে যায়, কিন্তু আমরা পাওয়ার প্লেতে একদম 2টা অধ্যায়ের মাধ্যমেই সব কিছু শেষ করে দেবো। এবং এই অধ্যায়ে এই পাওয়ার প্লেতে আমরা কী কী ফিচার রাখছি একটা অধ্যায়ের সেটা একটু দেখে নেই। তো মুদ্রা ও ব্যাংকের দেখো প্রথমে আলোচ্য সূচি নিয়ে যদি একটু আলোচনা করি, আলোচ্য সূচিতে তোমরা যেটা দেখবা প্রথমেই বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ। আমার মনে হয় না তোমার কোনো টিচার তোমাকে বোর্ড প্রশ্নাবলী অ্যানালাইসিস করে দিবে, কোন বোর্ডে কতটি প্রশ্ন আসে, কোথায় কতটি এমসিকিউ আসে, কোথায় কতটি সিকিউ আসে। এই প্রশ্নবলী বা এই যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা কিন্তু তোমাকে কেউ করে দিবে বলে আমার মনে হয় না। যখন অ্যানালাইসিস তুমি করতে শিখবা তখন তুমি ভাইয়া নিজেই জানবা যে এই অধ্যায়টা আমাকে কতটুকু পড়তে হবে, এই অধ্যায়টুকু আমাকে কতটুকু পড়া যাবে না, কোন অংশটা পড়বো, কোন অংশ থেকে আমার প্রশ্ন আসছে, কোন অংশে আমি বেশি ফোকাস করে যদি শেষ মুহূর্তে একটা সূত্র মুখস্থ করে চাই সেটা দিয়ে আমি কভার করে দিয়ে আসবো। তোমরা জানো হয়তো বা গত বছর ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল তোমার হচ্ছে ফিশারির সূত্র দিয়ে। তো এই যে ফিশারের সূত্র, এই সূত্র দিয়ে তুমি যদি 2টা সূত্র মুখস্থ করো, একটা হচ্ছে তোমার কিভাবে দাম স্তরের
মূল্য বৃদ্ধি পায়, কিভাবে হচ্ছে তোমার অর্থর মূল্য বৃদ্ধি পায় বা অর্থের মূল্য কমে যায়, কত বাড়ালে তোমার অর্থের মূল্য কত কমবে, এই জিনিসগুলো যদি তুমি একটু বুঝে যাও তাহলে দেখবে যে এখান থেকে একটা সৃজনশীল চলে আসছে। আমরা একটু পরে তোমার প্র্যাকটিসে সেইটাই দেখবো আসলে। তো আমারও ইসলাম বলছে যে আসসালামু আলাইকুম ভাই, যারা যারা সালাম দিচ্ছ আমাকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আমরা শুরু করি। প্রথমে তোমরা যে জিনিসটা এখানে দেখবা যে দেখো টপিক বিশ্লেষণ, অর্থাৎ আমাদের কোন টপিক থেকে কী কী পড়তে হবে, মুদ্রা ব্যাংক থেকে কী কী পড়তে হচ্ছে, তারপরে তোমার অর্থর যে পরিমাণ তত্ত্ব সেখান থেকে আমাদের কী কী পড়তে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। কোনটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কোথা থেকে কত বেশি প্রশ্ন আসে, সেগুলো বিষয় সম্পর্কেও কিন্তু আমরা জানবো ইন ডিটেলস। তারপরে এখানে আছে মুদ্রা, তারপরে সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে মুদ্রা বা অর্থের কার্যাবলী। মুদ্রা কী কাজ করে, অর্থ কী কাজ করে, তারপরে বিহিত মুদ্রা কী, আমানত কী, মুদ্রা বা অর্থের মূল্য কী, চাহিদা কী, যোগান কী, আর সবচেয়ে যেটা আমাদের ইম্পর্টেন্ট আজকের মূল ফোকাসের বিষয় সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কিত যে সকল গ্রাফ আছে, যে সকল ম্যাথস আছে, যে সকল তত্ত্বীয় ধারণা আছে, সকল কিছু ইনশাল্লাহ আমরা আজকের পরেই ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে। তানভীর স্বচ্ছ বলছে অ্যানালাইসিস কোথায়? অ্যানালাইসিস তো কেবল শুরু হবে, কেবল তো খেলা শুরু ভাইয়া, একটু ওয়েট করো। দেখো এরপর আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীলে দেখবো তাৎক্ষণিক অনুশীলন, অনুশীলনীর প্রশ্নোত্তর, এইচএসসির প্রশ্নোত্তর, সেরা কলেজ সমূহের প্রশ্নোত্তর, ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্নোত্তর। তুমি জাস্ট একটা ক্লাসেই কতগুলো ফিচার তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র এটা দেখো, নট অনলি একাডেমিকের জন্য বাট অলসো তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার প্রস্তুতি এখানে আমরা কভার করে দিচ্ছি। ওকে, দেখো এই যে আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ এই সাইডে তুমি যদি লক্ষ্য করো, এই সাইডে দেখবা হচ্ছে প্রতিটি বোর্ড, এই সাইডে দেখবা প্রতিটি বোর্ড, আর এই সাইডে দেখবা প্রতিটি সাল। অর্থাৎ 2023 সালে আমাদের পরীক্ষা হয়েছে, 24 সালে তোমাদের পরীক্ষা হয়নি। এই যে 2023 সালে পরীক্ষা হয়েছে, 2023 সালে দেখো প্রত্যেকটা বোর্ডে, ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, বরিশাল বোর্ডে, তারপরে সিলেট বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে, দিনাজপুর বোর্ডে, প্রত্যেকটা বোর্ডেই তোমার এমসিকিউ। এটা কি? এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর পরিমাণ দেখো পাঁচটা, তারপরে পাঁচটা, তারপরে পাঁচটা। তুমি যদি এই অধ্যায়টা না পড়ে যাও তাহলে দেখো কি হবে, বুঝতে পারছো? 5টা এমসিকিউ মিস। তার মানে তোমাকে তখন পরীক্ষা দিতে হচ্ছে কতর মধ্যে ভাইয়া? পরীক্ষা দিতে হচ্ছে আমি 30-এর মধ্যে 5 মাইনাস করলে আমি 25-এ পরীক্ষা দিব। তো তুমি যদি এই অধ্যায়টা ভালো করে পড়ে যাও, 25টা সৃজনশীল আর তোমাকে করতে হবে না, তখন তুমি 30টা সৃজনশীলেই আসলে প্র্যাকটিস করার একটা অনবদ্য সুযোগ পাবা। কারণ কি, এই অধ্যায়ের প্রস্তুতি তোমার কত হচ্ছে? 100-তে 100 হচ্ছে। কত হচ্ছে? 100-তে 100 হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো আমাদের 2022 সালে কুমিল্লা বোর্ডে কতটি প্রশ্ন আসছিল? 2022 সালে কুমিল্লা বোর্ডে আসছিল 6টি প্রশ্ন। কতটি প্রশ্ন? 6টি প্রশ্ন। তারপরে দেখো বরিশাল বোর্ডে 6টি প্রশ্ন, আবার প্রত্যেকটা বোর্ডে 5টিরও বেশি প্রশ্ন চলে আসে। এই যে 5টিরও বেশি প্রশ্ন চলে আসে, এই প্রশ্নগুলো কি আবার যে হিসাবটা দেখাচ্ছিলাম সেখান থেকেই দিচ্ছ। তানভীর স্বচ্ছ বলছে ভাইয়া আমাদের পেইড কোর্সে কি রেগুলারই ক্লাস থাকবে? হ্যাঁ, পেইড কোর্সে যখন তোমাদের অ্যানাউন্সমেন্ট আসবে তোমরা কিন্তু অলরেডি বুঝে যাবা যে কীভাবে আমাদের ক্লাসগুলো থাকবে। কিন্তু আমরা চেষ্টা করব যে তোমাদের যাতে কোনো ধরনের পেইন না খাইতে হয়, এই যে শেষ মুহূর্তে আসছে সেই পেইনগুলো যাতে তোমাদের না ভোগ করতে হয় সেটা দেখো। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বোর্ডে, এই যে 2021 সালের প্রশ্নটা তুমি যদি দেখো তাহলে, তারপরে এই যে দেখো কোনো বোর্ড নাই যে এখানে মিস হয়েছে। আচ্ছা, এখন সৃজনশীলেরটাই আসি। সৃজনশীলে দেখো ঢাকা বোর্ডে 21 সালে এই অধ্যায় থেকেই 3টা আসছিল, যশোর বোর্ডে সেম অ্যাজ 3টা, চট্টগ্রামে সেম অ্যাজ 3টা। দেখো প্রত্যেক বছর কিন্তু 2টা করে প্রশ্ন এখান থেকে হয়। এই যে দেখো, কাজেই এটা মিস দিয়ে তুমি যাবা কই? এটা মিস দিয়ে তোমার যাওয়ার কোনো উপায় নেই। তার মানে বুঝতেছো যে এই অধ্যায়টা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হবেই হবে। এই যে আমরা অ্যানালাইসিসটি করে ফেললাম, এখন আমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোন টপিকে আমাদের কতটুকু পড়তে হবে। যেমন মুদ্রার কার্যাবলী, এই সমস্ত যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমাদের না পড়লেও চলবে বলতে মানে ধারণা রাখতে হবে, কিন্তু এখান থেকে আমাদের তেমন কোনো বিগত সালে বা বিগত বছরগুলোতে আমরা কোনো প্রশ্ন আসতে দেখি নাই। আমরা যেখান থেকে বেশি প্রশ্ন আসতে দেখছি তোমাদেরকে, যেটা আমি বলছিলাম 100% ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। আবারও ওই টপিক থেকেই আমরা প্রশ্ন দেখব। এখান থেকে একটা সূত্র আছে, ফিশারের সূত্র, ফিশারের পরিমাণ তত্ত্বের যে সূত্র বা গ্রাফ, দুইটা যদি তুমি দেখে যাও এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক। আচ্ছা, মানুষ যখন পৃথিবীতে আসলো, মানুষ পৃথিবীতে আসার পরে প্রথমে আগে বর্বর জাতি ছিল, তারপরে হচ্ছে তোমার নব্য প্রস্তর যুগ হইলো, তারপরে আসলে মানুষ আস্তে আস্তে সভ্য হইলো। এই যে সভ্যতার সাথে সাথে মানুষের
তার খাবার দাবার থেকে চাল চলন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ একাই উৎপাদন করতে পারতো না। মানুষ কিন্তু পরিপূর্ণ না। যার কাছে গাড়ি আছে তার কাছে কিন্তু খাওয়ার জিনিস নাই, যার কাছে খাওয়ার জিনিস আছে তার কাছে গাড়ি নাই। তো মানুষ কি করলো, এই যে জিনিসগুলো সেগুলো বিনিময় করার প্রচলন শুরু করলো। ধরো একটা গাড়ি দিয়ে তোমার 10 মণ চাল কিনে নিল। এখন একটা গাড়ির মূল্য আর 10 মণ চালের মূল্য কি সেম? কখনোই সেম না। এই যে 10 কেজি চাল, এখন ধরো সে কোনো কারণে 5 কেজি চালের তার কেনার দরকার হলো, 5 কেজি চালের কেনার দরকার হলো। এখন সে কি করবে? গাড়িটা অর্ধেক করবে, অর্ধেক করে অর্ধ দিয়ে দিবে, তখন তো গাড়ির আর মূল্য থাকতেছে না। এই যে টাকার যেহেতু মূল্য থাকতেছে না বা কোনো কিছুর মূল্য থাকতেছে না, তো মানুষ কি করলো, প্রথমে টোকেন সিস্টেম করলো যে আমাকে এই টোকেন দেন, এই টোকেনের বিনিময়ে আপনাকে এই টাকা দিব, বা আমার থেকে আপনি 100 টাকা মূল্যের টোকেন নিচ্ছেন, এই টোকেনের বিনিময়ে আপনাকে আমি 5 টাকা মূল্যের জিনিস দিব। তো এই যে প্রথমে ভেড়া থেকে শুরু করে সব কিছু বিনিময় প্রথা যে চললো, এই বিনিময় প্রথার ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের যখন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট চলে আসলো যে এইটার মূল্যমান হবে সেইটা। আচ্ছা, টাকার কিন্তু কোনো মূল্য নাই। টাকার আসলে একটা মূল্যমান আছে যে এই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই টাকা, এই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু এই সমপরিমাণ টাকা। বুঝতে পারছো? তো চলো আমরা একটু সংজ্ঞা দেখে নেই। দেখো, মুদ্রা বা অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। সর্বপ্রথম কথা হচ্ছে বিনিময়ের মাধ্যম। তুমি যদি কাউকে করি বা কোনো কিছু দাও, তাহলে সে কি তোমাকে কোনো কিছু দিবে? ধরো আমি কাউকে একটা রিমোট দিলাম, রিমোট দিলে কি বিনিময় হবে? না। বিনিময় হওয়ার জন্য সেটা একটা অর্থমূল্য থাকতে হবে। অর্থমূল্যটা কি জিনিস ভাইয়া? অর্থমূল্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পরিমাপ, অর্থাৎ বাজারের দরের সাথে কোনো কিছুর একটা সাপেক্ষ মান। এই সাপেক্ষ মানটা কি করে? এটা হচ্ছে কোনো কিছুর মূল্য নির্ধারণ করে দেয়। এই যে মূল্য নির্ধারণ করার যে ব্যাপার স্যাপার, সেই ব্যাপার স্যাপারটাকে কি বলছি? বিনিময়ের মাধ্যম। তারপরে দেখো সঞ্চয়ের ভান্ডার। তুমি যদি ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে বলো যে আমার কাছে 2টা লাইট আছে, এই লাইটগুলো কি আপনারা জমা রাখবেন? তারা কিন্তু লাইটগুলো জমা রাখবে না। তুমি যদি তোমার টাকাটাকে তাদের ব্যাংকে জমা রাখো এবং এই নির্দিষ্ট একটা মূল্যমানকে, তার সাপেক্ষে কিন্তু তারা তোমাকে একটা লাভ বা মুনাফা দেবে। কেন দিচ্ছে? কারণ তারা সেই টাকাটাকে অন্য একটা ব্যবসায় যখন খাটাবে, সেই ব্যবসা থেকে যে প্রাপ্ত আয়টা হবে সেইটা থেকে তোমার সাথে কিন্তু তারা লভ্যাংশ শেয়ার করবে। তাহলে মুদ্রা আমরা কি, কোনো কিছু মুদ্রার উপরে কি দেখি? যে চাহিদা মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। অর্থাৎ তুমি যখন মুদ্রাটা নিয়ে যাচ্ছ, তখন কি সেইটা ধরো তুমি কোথা থেকে 100 কেজি চাল কিনলা, 100 কেজি চালের বিনিময়ে 100 কেজি চালের যে দাম, সেই দামটা যখন তুমি দিবা, সে যখন প্রপার মূল্যমানটা পেয়ে যাবে, সে কিন্তু তোমাকে 100 কেজি চাল দিয়ে দিবে। এখন 100 কেজি চাল বিক্রি করার পরে তুমি এখন সেটাকে অতিরিক্ত লাভে বিক্রি করলা, তাকে অতিরিক্ত লসে বিক্রি করলা। লসে বিক্রি করো বা লাভে বিক্রি করো, তারপরে যে উচ্ছিষ্ট যে টাকাটা আসে বা উদ্বৃত্ত যে অর্থটা থাকছে, সেটা যদি তুমি ব্যাংকে সঞ্চয় করতে যাও, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি একটা লাভ পাবা। অর্থাৎ আমরা বলতে পারি মুদ্রা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যার নিজস্ব কোনো ভ্যালু নাই। বাজার বা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যার মূল্য নির্ধারণ হয় বা যার মান পরিবর্তন হতে পারে। এই যে মান পরিবর্তন হয়, আবার মান বেড়ে যায়, মান কমে যায়, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমাদের যখন অর্থের যোগান বৃদ্ধি পায়, অর্থের যোগানের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো বৃদ্ধি পেয়ে যায়। ধরো এখন আমাদের সরকার কিন্তু আস্তে আস্তে ভ্যাট বাড়ায় দিচ্ছে। এই যে ভ্যাট কেন বাড়ানো হচ্ছে বা ভ্যাট কেন কমানো হচ্ছে, তোমাদের মনে কি কখনো এরকম প্রশ্ন আসে না? আচ্ছা, যদি এরকম কোনো প্রশ্ন আসে, তার সহজ উত্তর হচ্ছে ভ্যাট আসলে বাড়ানো হয় দেশের যে অর্থনৈতিক চাহিদা বা অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার উন্নতিকল্পে। কী জন্য উন্নতিকল্পে করা হয়? কারণ দেশের যখন টাকার মানটা কমে যায়, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পায়, তার মানে কি? দাম স্তর যদি বৃদ্ধি পায়, তার মানে টাকার মান অবশ্যই কমে যাবে। এটা আমরা পরবর্তীতে গ্রাফের সাহায্যে আসলে বুঝবো কীভাবে দাম স্তর বৃদ্ধি পাইলে টাকার মান কমে যায়। তো এই জিনিসটা যখন হয়, তো এই জিনিসটা যখন হচ্ছে, তখন কি আমাদের টাকার মানটা খুবই কমে যাচ্ছে। এই যে টাকার মান কমে যাচ্ছে, টাকার মানের যে সংকট, সেই সংকটটা নিরূপণে আমাদের যেটা করা হয়, ভ্যাট আরোপ করা হয়। বুঝতে পারছো? তো আমাদেরকে এই যে ভ্যাটটা হচ্ছে তোমার আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায়, আগে কত ছিল? 5% ছিল, এখন মানে 12.5% হয়েছে। তো এই যে 7.5% বৃদ্ধির কারণ কি? আমাদের যে টাকার মান, সেই টাকার মানটা যে স্থিতি অবস্থায় থাকে, সেটা আমাদের মূল লক্ষ্য। ওকে, তো তোমরা অনেকেই আমাকে সালাম দিচ্ছ, অনেকেই ক্লাসে জয়েন করছো। তো আচ্ছা, আমরা পরের অংশে দেখি। দেখো, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। তোমাকে আমি যেমনটা বলছিলাম যে তুমি আমাকে যদি 10 টাকা দাও, 10 টাকার পরিবর্তে তুমি শুধু 10 টাকা মূল্যের, 10 টাকা সমমূল্যের জিনিসপাতি কিনতে পারবা। কখনোই 20 টাকা সমমূল্যের জিনিসপাতি কিনতে পারবা না। কেন পারবা না? কারণ এই 10 টাকা মূল্যের
যে টাকা, সেই টাকার পরিমাণ কত? সেই টাকার পরিমাণ 10 টাকা স্ট্যান্ডার্ডে। যেমন আমরা এই টাকাটাকে বাংলাদেশের টাকা হিসেবে করি, জাপানে তোমার ইয়েন হিসেবে করা হয়, যুক্তরাজ্যে পাউন্ড হিসেবে করা হয়, আবার আমেরিকায় কী করা হয়? আমেরিকায় ডলার হিসেবে হিসাব করা হয়। তারপরে দেখো আমাদের মুদ্রা অর্থনীতিতে আমরা 3ভাবে কাজ করি। প্রথমে যেটা সেটা হচ্ছে বাণিজ্যিক, তারপরে সামাজিক, মনস্তাত্ত্বিক। প্রথমে মনস্তাত্ত্বিকটাই দিয়ে শুরু করি। মনস্তাত্ত্বিকটা কেমন? ধরো তোমার পকেটে যদি টাকা থাকে, তোমার কি কোনো টেনশন থাকবে? ঠিক তেমনি টাকার মূল কাজ হচ্ছে মনস্তাত্ত্বিক, যে তোমার পকেটে টাকা আছে মানে তোমার কোনো টেনশন নাই, তুমি হাসি খুশি লাইফ লিড করতে পারবা, তুমি সমাজে অন্যদের থেকে একটু ভালো মতো স্বস্তিতে বসবাস করতে পারবা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমরা বাণিজ্যিক কার্যাবলী নিয়ে আলোচনা করি। বাণিজ্যিক কার্যাবলীর প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থাৎ তুমি কোনো কিছু কিনতে যাচ্ছ বা কোনো কিছু পণ্য কিনতে গেলা বা কোনো পণ্য বিক্রয় করতে গেলা, এই যে পণ্যের মূল্যমান তুমি রিটার্ন নিবা, সেই পণ্যের মূল্যমান রিটার্ন নিতে গেলে তোমাকে কী করতে হবে? তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে বা তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিতে হবে। এই যে তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিচ্ছ, তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিচ্ছ, এই যে দেওয়া নেওয়ার যে বিষয়টা, সেটাকেই আমরা কি বলি? বিনিময়। অর্থাৎ টাকা কি হিসাবে কাজ করে? বাণিজ্যিক কার্যাবলীতে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তারপর টাকা কিভাবে কাজ করে? সামিকা মাইনুর বলছে কালকে ইংরাজি দ্বিতীয় পত্র পরীক্ষা, তাই আজকে লাইভ ক্লাসটা করতে পারলাম না। আচ্ছা, কোনোই ব্যাপার না, পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে। তারপর দেখো মূল্যের পরিমাপক হিসেবে, অর্থাৎ এই যে টাকা কি কোনো একটা জিনিসের পরিমাপক হিসেবে ইউজ করতেছে। ধরো এই রিমোটের দাম 100 টাকা। এখন তুমি এই জিনিসের সাপেক্ষে তুমি কত টাকার নোট দিতে হবে? অবশ্যই 100 টাকার নোট দিতে হবে, বা কোনো কিছু সমষ্টি করে 100 টাকার নোট দিতে হবে। এই যে 100 টাকার নোট দিচ্ছ, তাহলে সেটা কিসের পরিমাপ? সেটা হচ্ছে সেই মূল্যের পরিমাপ। মূল্যের পরিমাপ তো নাই, কারণ কি আমরা জানি মূল্যের যে পরিমাপ সেটা কিসের সাপেক্ষে হয়? আশেপাশের যে দাম স্তর আছে সেই দাম স্তরের সাপেক্ষে কিন্তু আমরা মূল্যমানটা নির্ধারণ করি। এই যে তোমার রিমোটের কি কোনো ধরনের নির্দিষ্ট মান নাই, আশেপাশের মানের সাপেক্ষে যখন সেটাকে আমরা করতেছি, তখন যেটাকে আমরা কিনবো, তখন সেটার জন্য আমাদের যে পরিমাপটা থাকবে সেটাকে আমরা কি মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহার করছি। তারপরে দেখো স্থগিত লেনদেনের মান। ধরো তুমি কোথাও ঋণ করলা বা তুমি কোনো ধরনের চুক্তিতে গেলা, বা কোনো ব্যাংক থেকে হুন্ডি তোমাকে পাঠাইলো বা রেমিটেন্স পাঠানো হচ্ছে, তো এই যে স্থগিত লেনদেনের মান, অর্থাৎ বাজারে তোমার যদি কোনো ধরনের টাকা পয়সা না থাকে বা বাজারে কোনো ধরনের ঋণ করছো বা কোনো ধরনের সঞ্চয় তোমার রয়েছে, তো এই যে টাকা পয়সা, সেই টাকা পয়সার লেনদেনটাকে কি বলি আমরা? স্থগিত লেনদেনের মান। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে সঞ্চয়ের বাহন। তুমি ব্যাংকের কি করো? ব্যাংকে টাকা রাখো, কি রাখো? টাকা রাখো। এই যে টাকাটা, সেটা কি ব্যাংকে তুমি সঞ্চয় করতেছো। এই যে সঞ্চয় করার যে প্রক্রিয়া বা প্রবণতা, সেটাকে আমরা কি বলছি? সঞ্চয়ের বাহন বলছি। তারপরে দেখো মূল্য স্থানান্তরের বাহন। অর্থাৎ আমরা কি বলি? আমরা বলি চাহিদা মাত্রই ইহার বাহককে দিতে হবে। অর্থাৎ কোনো বাহক এই অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছে, অর্থাৎ কেউ ধনী অবস্থা থেকে গরিবের দিকে যাচ্ছে বা গরিব থেকে ধনীর দিকে আসতেছে, তো তার পুরো প্রসেসটা কিসের উপর জড়িত? টাকার সাথে জড়িত। আবার কেউ কোনো কিছু বিক্রি করছে, সে কি কোন মূল্যের বিনিময়ে তো সে টাকাটা রিটার্ন করবে বা মূল্যের বিনিময়ে সে টাকাটা দিবে। এই যে প্রক্রিয়াটা, সেটাকে কি বলছি? মূল্য স্থানান্তরের বিনিময়। ঋণের ভিত্তি। ধরো তুমি ঋণ নেওয়ার ক্ষেত্রে যেই টাকা বা পয়সা ইউজ করো, সেটাকে আমরা ঋণের ভিত্তি হিসেবে ইউজ করি। তৃতীয়টা সেটা হচ্ছে বন্টনের কাজ। বন্টনের কাজ কিভাবে? আমাদের যে ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, সংগঠন আছে, অর্থাৎ এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর প্রত্যেকটা সমাধানে আমরা কি এই টাকা কিন্তু সমানভাবে বন্টন করি। অষ্টম বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে তারল্য রক্ষা। অর্থাৎ তারল্য রক্ষা বা এটাকে হচ্ছে লিকুইডিটি অফ মানি বলা হয়। লিকুইডিটি অফ মানি কীভাবে কাজ করে? ধরো তুমি কোনো জায়গায় গেছো, কোনো জায়গায় কোনো কিছু বিক্রি করতেছো, বিক্রি করার ফলে তোমার যে এই যে টাকার যে লেনদেন, সেই টাকার লেনদেনটাকেই আসলে আমরা তারল্য রক্ষা হিসেবে বলছি। আচ্ছা, দেখো এখন সামাজিক কার্যাবলী। ধরো কারোর টাকা আছে আমাদের সমাজে, বা যেটা হয় সেটা হচ্ছে যার টাকা আছে তাকে আমরা সুপিরিয়র মনে করি। তো আসলে তোমার মুদ্রার
সামাজিক কার্যাবলীর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করা। ধরো যে হাই ক্লাস সোসাইটিতে বিলং করে সে নিশ্চয়ই তোমার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে কখনোই ডাক্তার দেখাইতে আসবে না, সে অবশ্যই অ্যাপোলো, ইউনাইটেড এই হসপিটালগুলোতে ডাক্তার দেখাবে। এখন যদি কেউ অ্যাপোলো বা ইউনাইটেডের মতো হসপিটালগুলোতে ডাক্তার দেখাইতে চায় তাহলে তার নিশ্চিত একটা মূল্যমান রাখতে হবে। এই মূল্যমানটা কী হবে? অবশ্যই বেশি হইতে হবে, ধরো 1 লাখ বা 2 লাখ প্লাস হইতে হবে। এখন তোমার কাছে 1 লাখ বা 2 লাখ টাকা নাই, তুমি কি ওই স্ট্যান্ডার্ডে ডাক্তার দেখাতে পারবা? কখনোই পারবে না। কাজেই টাকা সবসময়, তোমার যত বেশি টাকা তুমি তত বেশি সামাজিকভাবে প্রতিপত্তির শিকার হবা, এবং এই যে প্রতিপত্তি প্রভাব সেগুলো খাটিয়ে তুমি তোমার নিজের সুস্বাস্থ্য এবং নিজের যে চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু তুমি মিটিয়ে ফেলতে পারবা। দ্বিতীয় রিজন সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক রক্ষা। সামাজিক সম্পর্ক কিভাবে রক্ষা হয় ভাইয়া? সামাজিক সম্পর্ক হচ্ছে ধরো তুমি টাকা নিয়ে কারো বিয়েতে গেছো, তোমার কোনো একটা বন্ধু তোমার বিয়েতে, তার বিয়েতে তোমাকে ইনভাইট করছে। এই যে তার বিয়েতে যে তোমাকে ইনভাইট করছে তাকে কি তোমার কোনো একটা গিফট দিতে হবে। তুমি যদি তাকে কোনো একটা গিফট দাও তাহলে কি তার সাথে তোমার সম্পর্কটা অনেক ভালো যাবে। এই যে তাকে গিফট দিচ্ছ, বা কোনো ফ্রেন্ডের বার্থডেতে তুমি সুলতান নাইসে গেছো বা কাচি ভাই গেছো বা কাচি ডাইনে গেছো, যে কোনো ব্র্যান্ডে যাইতে পারো, যে তার জন্য তুমি একটা গিফট নিয়ে গেছো, তাহলে কি সে পরবর্তী অনুষ্ঠানগুলোতে কিন্তু একইভাবে তোমাকে দাওয়াত দিতে থাকবে। এখন তুমি যদি কোনো কারণে তাকে গিফট না দাও, সে কিন্তু মনে করবে এ তো ছ্যাঁচড়া, এর আর পরের বার দাওয়াত দিব না। এই যে দাওয়াত না দেওয়ার প্রক্রিয়াটা, অর্থাৎ তোমার যদি গিফট দিতে পারছো তাহলে কি তোমার সামাজিক মর্যাদার বা সামাজিক সম্পর্কটা রক্ষা হচ্ছে। আর তুমি যদি গিফট না দিতে পারছো তাহলে তোমার সামাজিক সম্পর্কটা রক্ষা হচ্ছে না। ঠিক আছে? তাহলে তারপর নিরাপত্তা প্রদানের সহায়ক। ধরো মুকেশ আম্বানি আর তুমি, কল্পনা করো মুকেশ আম্বানি আর তুমি। এখন মুকেশ আম্বানি ঢাকায় আসে, ভারত থেকে ঢাকায় আসে। এখন ভারত থেকে ঢাকায় আসার জন্য তাকে এয়ারপোর্টে যেই সুবিধাগুলো দেওয়া হবে, তুমি যদি ইন্ডিয়া থেকে একইভাবে বাংলাদেশে আসতে চাও, বাংলাদেশে বা ঢাকায় আসতে চাও, তাহলে তোমাকেও কি সেই একই ধরনের প্রোটোকল দেওয়া হবে? একই ধরনের প্রোটোকল দেওয়া হবে? কখনোই একই ধরনের প্রোটোকল দেওয়া হবে না, কারণ তার সাথে ভিআইপিস প্রোটোকল থাকবে, এসএসএফ থাকবে, কিন্তু তোমার সাথে কিছুই থাকবে না। আর তোমাকে বলা হবে যে আপনার এই কাজটা এখানে করেন, এইটা নিয়ে যান। অর্থাৎ তোমার যখন বেশি পরিমাণের টাকা থাকবে তখন তোমার অবশ্যই নিরাপত্তা ঝুঁকি থাকবে, এবং এই যে যখন নিরাপত্তা ঝুঁকি থাকবে তখন তুমি বিভিন্ন ধরনের প্রোটোকল বা বিভিন্ন ধরনের বডিগার্ড তোমার নিজের কাজে ব্যবহার করতে পারবা। এই যে ব্যবহার করার যে প্রবণতা বা ব্যবহার করার যে অবস্থা, সেটাকে কি বলছে? নিরাপত্তা প্রদানের সহায়ক হচ্ছে। অর্থাৎ এই নিরাপত্তা প্রদানের সহায়ককে কিন্তু আরও অনেকভাবে ডিফাইন করা যায়। অর্থাৎ যারা বেশি পরিমাণে কর দেয় বা যারা বেশি পরিমাণে ভ্যাট দেয় তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সিআইপি এই সম্মাননায় ভূষিত করা হয়। অর্থাৎ সিআইপির পূর্ণরূপ কি বলো? কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, অর্থাৎ যারা কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন হয় তাদেরকে কিন্তু দেখবা যে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। অর্থাৎ প্রায়োরিটি লাউঞ্জ ব্যবহার করতে পারছে, তাদেরকে আলাদা গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? কারণ জনসাধারণের সাথে যখন তারা থাকবে তাদের একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। যাতে করে তাদের নিরাপত্তার ঝুঁকি না হয়, অর্থাৎ তাদের যেহেতু টাকা বেশি, এই যে টাকা বেশি সেটা কীভাবে আইডেন্টিফাই হলো? টাকা বেশি সেটা হচ্ছে তাদের সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে আইডেন্টিফাই হয়েছে। এই যে তাদের প্রতীকটা কি একটু রিচ, একটু হচ্ছে তার এলিট ক্লাসের, এই জন্য তাদের সকল ধরনের সুবিধা উন্নত মানের। এই সুবিধার জন্যই আমরা বলতে পারি যে নিরাপত্তা প্রদানেও টাকা কিন্তু সহায়ক হতে পারে। ওকে, আচ্ছা, শাহির মাঠে নামতে দেরি হয়ে গেল, দ্যাটস মিন তুমি টাইম আউট। আমি যেমনটা বলছিলাম যে দেরি করে নামলেই তুমি টাইম আউট হয়ে যাবা। ওকে, না, আচ্ছা, শাহির ভাবতো যে সিআইপি মানে চিপ ইম্পর্টেন্ট পারসন, না, সিআইপি মানে হচ্ছে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। অর্থাৎ যারা হচ্ছে তোমার টাকা পয়সা, ভ্যাট ট্যাক্স এগুলো সমানভাবে দেয়, এবং যাদের ট্যাক্সের পরিমাণ বেশি, অর্থাৎ যারা ট্যাক্সের পরিমাণ বেশি দেয় তাদেরকেই মূলত সিআইপি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো ধরনের কনফিউশন আছে? বলো, এই পর্যন্ত কারো কোনো ধরনের কনফিউশন আছে? কনফিউশন থাকলে এখনই বলে ফেলো, তাহলে আমরা কিন্তু পরের অংশে আগাবো। আচ্ছা, মনস্তাত্ত্বিক কার্যাবলী তো বললাম যে তোমার হচ্ছে ধরো কি তোমার পকেটে যখন টাকা থাকবে তখন তোমার অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, ধরো এখন যদি তোমাকে বলা হয় মুদ্রার সংজ্ঞা কি, মুদ্রার সংজ্ঞা তুমি 4টা ভাবে দিতে পারো। এটাকে আমি বলি MMSS, অর্থাৎ এম থেকে কি মিডিয়াম, আর এম থেকে হচ্ছে মেজার, মেজার।
ঠিক আছে, এস থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড, এস থেকে কি স্ট্যান্ডার্ড, এটা আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি স্ট্যান্ডার্ড। আরেকটা এস থেকে কি ভাইয়া বলো তো, আরেকটা শিয়াব বলছে যে এই অধ্যায়, নুসরাত বিন্দু বলছে যে ক্লিয়ার, শিয়াব বলছে যে এই অধ্যায়ের জন্য কয়টা ক্লাস নেবেন। এই অধ্যায়ের জন্য তোমাদের ফ্রি ক্লাস আমার একটাই যাবে, আর এই অধ্যায়ের জন্য তোমার পেইড ক্লাস থাকবে, আমার হচ্ছে পেইড ব্যাচে পেইড ক্লাস থাকবে। এখানে তো তোমাদের ফ্রি ক্লাস একটাই যাবে, আর পেইড ব্যাচে ভর্তি হইতে হইলে অবশ্যই তুমি কমেন্টে দেওয়া ফার্স্ট লিঙ্ক যেটা আছে সেটাতে তুমি ক্লিক করলে কিন্তু আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে। ওকে, আর কোনো সমস্যা? আচ্ছা, আর এস থেকে হচ্ছে স্টোর, এস থেকে কি স্টোর। ধরো মিডিয়াম কেমনে ব্যবহার করা হয়, ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেছো, আচ্ছা এখান থেকে এই এমএমএস থেকে কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ টাকা কোনো কিছুর মিডিয়াম অর্থাৎ বাহন হিসাবে, কোনো কিছুর পরিমাপক হিসাবে, সঞ্চয়ের মাধ্যম হিসাবে এবং আদর্শ হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ এমএমএসএস এইটা দিয়েই কিন্তু তুমি মুদ্রার সংজ্ঞা দিতে পারো। তাহলে মুদ্রা আমরা কীভাবে ব্যবহার করি, কোনো কিছুর মাধ্যম হিসাবে ব্যবহার করি, কোনো কিছুর স্ট্যান্ডার্ড বা পরিমাপক হিসাবে ব্যবহার করি, তাহলে কোনো কিছুর সঞ্চয়ের ভান্ডার হিসেবে আমরা যেটাকে ব্যবহার করি বা যে মূল্যমানকে ব্যবহার করি সেটাকে আমরা কি বলি, মুদ্রা বলি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত তোমরা সকলেই ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এখন যেটা দেখবো সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনার বিষয়ে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে বিহিত মুদ্রা আর একটা হচ্ছে আমানত। আচ্ছা, বিহিত মুদ্রা কি? আমরা যে সকল টাকা পয়সা ইউজ করি সেগুলোকেই আমরা বিহিত মুদ্রা বলি, অর্থাৎ 10 টাকা, 5 টাকা, তারপরে তুমি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যেগুলো ইউজ করো সেগুলোকে বিহিত মুদ্রা বলে। অর্থাৎ বিহিত মুদ্রার আবার দুই ধরনের ভাগ থাকে, তো আমরা আস্তে আস্তে বিহিত মুদ্রাগুলো দেখে ফেলি। আচ্ছা দেখো, এই যে আমার হচ্ছে বোর্ডে, সেই বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে বিহিত মুদ্রা যে 1000 টাকা, 500 টাকা, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা, এখানে একটা কয়েন দেখতে পাচ্ছ, 5 টাকা দেখতে পাচ্ছ, 2 টাকা দেখতে পাচ্ছ, 1 টাকা দেখতে পাচ্ছ। তো তার আগে তোমাকে আমি বলি, এই যে বিহিত মুদ্রা, বিহিত মুদ্রা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, আর একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। তাহলে বিহিত মুদ্রা কয় প্রকার ভাইয়া? বিহিত মুদ্রা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা আর একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। তাহলে তুমি আমাকে একটু বলে ফেলো তো ভাইয়া, দেখি এই অধ্যায় সম্পর্কে তোমার আগে থেকে কোনো কনসেপ্ট জানা আছে কিনা, যে এর মধ্যে কোনটা অসীম বিহিত মুদ্রা আর কোনটা সসীম বিহিত মুদ্রা, বলো। এর মধ্যে কোনটা অসীম বিহিত মুদ্রা, কোনটা সসীম বিহিত মুদ্রা, দেখি তোমরা কে কে পারো কোনটা অসীম বিহিত মুদ্রা, কোনটা সসীম বিহিত মুদ্রা। তাড়াতাড়ি বলে ফেলো যে কোনটা অসীম বিহিত মুদ্রা, কোনটা সসীম বিহিত মুদ্রা। আমি কি বললাম যে বিহিত মুদ্রা সেটাই যেটা অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করছি। তাহলে কোনটা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করছি, আমরা অ্যাজ ইউজুয়াল যে মুদ্রাগুলো ইউজ করি, তাহলে এই মুদ্রাগুলো কি আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি। তার মানে এটার মধ্যে একটা অসীম বিহিত মুদ্রা আছে আর একটা সসীম বিহিত মুদ্রা আছে। চারি বছর আমি আসলাম আর পোলাপাইন বেড়ে গেলো। আচ্ছা দেখো, কোনটা অসীম কোনটা সসীম বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, যে বলবা তার জন্য গিফট আছে, যে বলবা তার জন্য গিফট আছে। কোনটা অসীম কোনটা সসীম, তাড়াতাড়ি বলো। আচ্ছা তার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার করি। তোমরা এটা কি জানো যে হচ্ছে কোনটা সরকারি নোট আর কোনটা ব্যাংক নোট? আচ্ছা, বাংলাদেশে দুই ধরনের নোট পাওয়া যায়, একটাকে বলা হয় সরকারি নোট আর একটাকে বলা হয় ব্যাংক নোট। আচ্ছা, এই যে সরকারি নোট যেগুলো থাকে, সেই সরকারি নোটগুলোতে আমাদের যে অর্থ সচিব আছে সেই অর্থ সচিবের সিগনেচার থাকে, এবং এই যে অর্থ সচিবের যেগুলো সিগনেচার থাকে সেগুলো তোমার কোথা থেকে বানানো হয়, সেগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। কোথা থেকে নিয়ন্ত্রিত হয় ভাইয়া? অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আর ব্যাংক যে টাকাগুলো বানায় সেগুলো কোথায়? বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এবং এগুলোতে কার সিগনেচার থাকে ভাইয়া? এগুলোতে সিগনেচার থাকে হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর থাকে সেই গভর্নরের সিগনেচার থাকে। তাহলে আমরা দুই ধরনের নোট সম্পর্কে জানলাম, একটা সরকারি নোট, একটা ব্যাংক নোট। এখন সরকারি নোট আমাদের তিনটা আছে। সরকারি নোট কয়টা আছে? সরকারি নোট আমাদের তিনটা আছে। 1 টাকার নোট সরকারি, 2 টাকার নোট সরকারি, আর 5 টাকার নোট সরকারি। আর ব্যাংক নোট হচ্ছে তোমার 10 টাকা থেকে শুরু করে যা আছে 1000 টাকা পর্যন্ত সব হচ্ছে কি আমাদের ব্যাংক নোট। এখন তোমাদের এখানে একটা বিষয় নিয়ে কনফিউশন আছে যে এর মধ্যে এই যে 5 টাকা, এই 5 টাকা এটা কি সরকারি নোট নাকি ব্যাংক নোট? একই সাথে সরকারি নোট নাকি ব্যাংক নোট? অনেকে বলে যে 5 টাকা হচ্ছে সরকারি নোট, অনেকে আবার বলে 5 টাকা ব্যাংক নোট। ঠিক আছে, 5 টাকা হচ্ছে সরকারি নোট। এখন তোমরা আমাকে বলো যে কোনটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা আর কোনটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। এখানে তো তোমরা অনেক ধরনের মুদ্রা দেখতে পাচ্ছ, তো কোন মুদ্রাটা অসীম আর কোন মুদ্রাটা সসীম? কোন মুদ্রাটা অসীম, কোন মুদ্রাটা সসীম?
এমডি শুভ বলছে সসীম 2 তার পয়সা। আচ্ছা, তোমার কথা আমি বুঝি নাই, দেখি আর কে কি কমেন্ট করছে। আচ্ছা, হিমেল বলছে 125 সরকারি নোট কেন? ওই যে বললাম 125 এগুলো হচ্ছে মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হয়, অর্থাৎ বাংলাদেশ সরকার এগুলাকে নিয়ন্ত্রণ করে বা বাংলাদেশ সরকার এগুলাকে ছাপায়। বাংলাদেশ সরকারের একটা আর্থিক প্রতিষ্ঠান কি? অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের যে প্রধান থাকে আর্থিক সচিব, সেই আর্থিক সচিবের সিগনেচারে এই টাকাগুলো বাজারে প্রবেশ করে দেখে এগুলোকে বলা হয় সরকারি নোট। ক্লিয়ার হয়েছে? আর এই যে হচ্ছে তোমার যে নোটগুলো হচ্ছে তোমার বাজারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে আসে, সেগুলোকে আমরা ব্যাংক নোট হিসেবে চিনি, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যেগুলো আসে সেগুলোকে ব্যাংক নোট হিসেবে চিনি। এখন একজন বলছে যে শিহাব বলছে যে 1, 2, 5 টাকার নোট হচ্ছে সসীম, 5, 10, 50, 100, 500, 1000 এগুলো হচ্ছে অসীম। সসীম ভিত 1, 2, 5 টাকার কাগজের মুদ্রা, 1, 2 ও 5 টাকার ধাতব মুদ্রা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ নিচের যে মুদ্রাগুলো আছে, অর্থাৎ ধাতব মুদ্রা থেকে শুরু করে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এবং এই মুদ্রাগুলোর নাম হচ্ছে, এগুলাকে আমরা বলি সসীম মুদ্রা, সসীম বিহিত মুদ্রা। ঠিক আছে? আর এই যে 10 টাকা থেকে 1000 টাকা, সেগুলোকে আমরা বলি অসীম বিহিত মুদ্রা। অর্থাৎ এই অসীম সসীম সম্পর্কে শিহাব সঠিক উত্তর দিয়েছে। শিহাবের জন্য একটা তালি দিলাম, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এই সসীম বিহিত মুদ্রা আর অসীম বিহিত মুদ্রা থাকার সুবিধা অসুবিধা কি? দেখো, তুমি যখন বাজারে কোনো কিছু কিনতে যাবা, তখন এই যে আমরা অধিক হারে, অসীম মানে কি? যার কোনো সীমা নাই, অর্থাৎ এই যে লিমিটলেসভাবে আমরা কিন্তু 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা এগুলো কিন্তু ইউজ করতে পারি। কিন্তু তুমি যদি একটা দোকানিকে একটা 2 টাকার বান্ডেল হিসেবে ধরায় দাও, ও কিন্তু আসলে তোমার সাথে লেনদেন করতে চাবে না। অর্থাৎ অসীম মানে যার কোনো সীমা নাই, অর্থাৎ সীমাহীনভাবে তুমি একটা মার্সিডিজ কিনতে গেছো, বা কিংবা তুমি তোমার একটা নিজস্ব জাগুয়ার কিনতে গেছো, বা তুমি হচ্ছে একটা ল্যাম্বরগিনি কিনতে গেছো। তো তুমি ল্যাম্বরগিনি কেন বললাম? রিসেন্টলি ল্যাম্বরগিনি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এখন ল্যাম্বরগিনি কিনতে যায়, তুমি যদি তাকে 500 টাকা দাও বা 1000 টাকা দাও, এতে সে কিন্তু খুব সহজভাবে টাকাগুলো নেবে। কিন্তু তুমি যদি তাকে 2 টাকার নোটের হিসাবে তাকে যদি টাকাগুলো দাও, সে কিন্তু টাকাগুলো নিতে চাবে না অ্যাজ ইউজুয়াল। তো এই যে টাকাগুলো আমরা তোমার কোনো সীমা ছাড়াই বা কোনো লিমিটলেসভাবে ইউজ করতে পারি, সহজ ভাষায় লিমিটলেসভাবে ইউজ করতে পারি সেগুলোকে আমরা অসীম বলি। আর যেগুলোকে তোমার হচ্ছে লিমিটের মধ্যে ইউজ করতে পারি, সেগুলোকে সসীম বলি। আরেকটা হিসাব মনে রাখবা, যেগুলো হচ্ছে সরকারি নোট সেগুলাই সসীম। থেকে সরকারি, থেকে সসীম। কি মনে রাখবা? থেকে সরকারি, থেকে সসীম। তোমার কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সসীম অসীম আসবে না। তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেটা আসবে, কোনটা সরকারি নোট, কোনটা ব্যাংক নোট, কোনটা সরকারি নোট, কোনটা ব্যাংক নোট। বুঝতে পারছো? কোনটা সরকারি নোট, কোনটা ব্যাংক নোট। শাহির বলছে এই অধ্যায় আজকে প্রথম করতেছি। আচ্ছা, প্রথম করতে যেত অ্যালিসিয়ারা বলছে ভাইয়া আমারটাও তো ঠিক। হ্যাঁ, তোমার জন্য তালি। ওকে, তো যারা যারা ঠিক বলছো সবার জন্যই তালি, আমি যদি দেখতে নাও পারি। আচ্ছা দেখো, এখন তুমি ধরো সঞ্চয় কিংবা মুদ্রার নিরাপত্তার জন্য তুমি ব্যাংকে রাখতেছো। এখন ব্যাংকে যখন তুমি রাখো, তখন ব্যাংকে দুইভাবে আমানতটা সৃষ্টি হয়। কয়ভাবে আমানত সৃষ্টি হয়? দুইভাবে। একটা হচ্ছে প্রাথমিক বা প্রকৃত আমানত। প্রাথমিক বা প্রকৃত আমানতটা কেমন ভাইয়া? যখন তুমি ব্যাংকের নিজেই টাকা জমা রাখো, তখন সেটাকে আমরা বলি প্রাথমিক বা প্রকৃত আমানত। আর সৃষ্ট আমানত কোনটা? যখন তুমি চেক বা হচ্ছে এই কোনো কিছুর সাহায্যে ঋণ টিন গ্রহণ করো, বা এগুলাকে আমরা বলি সৃষ্ট আমানত। অর্থাৎ এইটা হচ্ছে সৃষ্ট আমানত, আর এটা হচ্ছে তুমি নিজে টাকা পয়সা রাখলে সেটা হচ্ছে প্রাথমিক বা প্রকৃত আমানত। আমি এই পর্যন্ত আশা করছি সকলে ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা পরের ধাপে যাই। আসলে আমাদের ধরো 2 ধরনের আমানত হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ আমানত, একটা হচ্ছে পরোক্ষ আমানত। পরোক্ষ আমানত কোনগুলা? ওই যে চেক টেকের মাধ্যমে যখন কোনো কিছু টাকা পয়সা তুলি, সেগুলো হচ্ছে আমাদের পরোক্ষ আমানত। আর প্রত্যক্ষ আমানত হচ্ছে টাকা পয়সার মাধ্যমে যখন কোনো কিছু আমরা লেনদেন করি, তখন সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ আমানত। এখন এই যে প্রত্যক্ষ আমানত, সে প্রত্যক্ষ আমানত আবার 3 ধরনের। একটা হচ্ছে চলতি আমানত, একটা হচ্ছে সঞ্চয়ী আমানত, একটা হচ্ছে স্থায়ী আমানত। তো চলো আমরা এই 3টা আমানত সম্পর্কে জানি। এখন চলতি আমানত কোনটা? চলতি আমানতের প্রথম যে শর্ত, এরা কিন্তু তোমাকে কোনো ধরনের সুদ দিবে না। চলতি আমানতে তুমি কোনো ধরনের সুদ পাবা না, অর্থাৎ এই সুদ বলতে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাও বা ব্যাংক থেকে যে লাভ পাও, সেই লাভটা পাবা না।
এখন তুমি ধরো 5টার দিকে টাকা জমা দিছো, বিকাল 5টার দিকে টাকা জমা দিছো। এখন তুমি পরের দিন সকাল 10টা টাকাটা তুলতে পারছো, টাকাটা তুলতে পারবা। এখন তুমি 11টায় টাকাটা জমা দিলা, আবার সকাল 11টায় টাকা জমা দিছো, সকাল দুপুর 12টার মধ্যে তুমি টাকাটা তুলতে যাচ্ছ, এটাও করতে পারবা। আবার তুমি 1টার দিকে এসে টাকাটা জমা দিলাম, তারপরে তুমি 5টার দিকে টাকাটা তুলতে পারবা না। কেন পারবে না? কারণ 5টার দিকে তো ব্যাংক বন্ধ। কিন্তু ব্যাংকের যে এটিএম কার্ডগুলো থাকে বা ব্যাংকের যে এটিএম হিসাবগুলো থাকে, সেখান থেকে কিন্তু তুমি খুব সহজে এই টাকাটা তুলতে পারবা। অর্থাৎ অর্থাৎ যে তুমি যখন কোনো কিছু এখনই টাকা দিয়ে এখনই তুলতে পারছো, ইনস্ট্যান্ট যে হিসাব পাতি, সেটাকে আমরা চলতি হিসাব বলি। চলতি হিসাব দুই ধরনের হয়, একটা হচ্ছে বিশেষ চলতি আমানত, আর একটা হচ্ছে সাধারণ। সাধারণ কারা? ধরো যারা স্টুডেন্ট বা অন্যান্যরা যারা আছে, তারা যে হিসাবটা ইউজ করে তাদেরটা সাধারণ, আর যারা স্পেশাল ব্যবসায়ী তাদেরটা হচ্ছে বিশেষ চলতি আমানত। ঠিক আছে, এইটা হচ্ছে জনসাধারণের জন্য, এটা হচ্ছে জনসাধারণের জন্য। আর হচ্ছে বিশেষটা তোমার নির্দিষ্ট কিছু বিশেষ কাজের জন্য, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের জন্য। বিশেষ কাজের জন্য ভাষা নির্দিষ্ট কিছু যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু আমরা এই বিশেষ চলতি আমানত দেখি। এখন দেখো সঞ্চয়ী আমানত কোনটা। সঞ্চয়ী আমানত হচ্ছে এইটাও ধরো, আচ্ছা অনেকে সঞ্চয়ী আমানত আর স্থায়ী আমানতকে গুলিয়ে ফেলো, এই দুটা কাইন্ড অফ সেম আবার কাইন্ড অফ আনসেম। এই সঞ্চয়ী আমানতে তুমি হচ্ছে সপ্তাহে 2বার টাকা তুলতে পারো। সপ্তাহে কয়বার টাকা তুলতে পারবা? 2বার। এই যে সপ্তাহে তুমি 2বার টাকা তুলতে পারতেছ না ভাইয়া, এই 2বার টাকা তুলতে গেলেও কিন্তু তোমার শর্ত আছে। কি শর্ত আছে? তুমি যখন টাকাটা তুলতে যাবা তার আগে তোমাকে কিন্তু ব্যাংকে নোটিশ পাঠাইতে হবে যে আমি এত পরিমাণ টাকা আজকে তুলতে যাচ্ছি। এই যে এত পরিমাণ টাকা আজকে তুলতে যাচ্ছি, এই নোটিশটা কাকে দিতে হবে? ব্যাংকে দিতে হবে। এবং তার বিনিময়ে তোমার যে টাকাটা তাকে সেখানে সঞ্চয় থাকতেছে, সেই সঞ্চয়ের বিপরীতে তুমি একটা নির্দিষ্ট রেটে সুদ পাবা, নির্দিষ্ট রেটে সুদের পার্সেন্টেজ পাবা। এই সুদের পার্সেন্টেজটা কিন্তু আমরা আগের যে চলতি হিসাব ছিল বা চলতি আমানত ছিল, সেই চলতি আমানত বা চলতি হিসাবে দেখি নাই। সেটা কই দেখতেছি? সেটা আমরা সঞ্চয়ী আমানতে দেখতেছি। পাশাপাশি সঞ্চয়ী আমানতে আমরা আরেকটা কন্ডিশন দেখছি, সেটা হচ্ছে কি সপ্তাহে আমরা 2বার টাকা তুলতে পারবো, এবং টাকা তোলার আগে আমাদের কি করতে হবে? ব্যাংকে এক ধরনের নোটিশ পাঠাইতে হবে। ক্লিয়ার? শাহির বলছে এখানে তো দেখি আবার ব্যাংকিংও চলে আসলো। হ্যাঁ, এই অধ্যায়টার নামই মুদ্রা ও ব্যাংক, অর্থাৎ এই অধ্যায়টা পরতে মুদ্রার সাথে ব্যাংকের একটা রিলেশন আছে। বুঝতে পারছো? তো ব্যাংকের হিসাব পাতি সব ক্লিয়ার হয়ে আজকেই তুমি হয়ে যাবে ব্যাংকার। কোন ব্যাংকে কি হিসাব চলে, কোনটাতে স্থায়ী হিসাবে কত লাভ পাবা, কিভাবে সঞ্চয় করতে হয়, সব কিছুই আজকে ক্লিয়ার করে দেবো। অর্থাৎ তোমার যদি ব্যাংকিং সিস্টেম সম্পর্কে কোনো ধারণাও না থাকে, বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলে, সব কিছুই আজকে তুমি ক্লিয়ার হয়ে যাবা ইনশাল্লাহ। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা স্থায়ী আমানত। স্থায়ী আমানতে তোমার 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর একটা ফিক্সড অ্যামাউন্টে একটা নির্দিষ্ট সাল পর্যন্ত কিন্তু তোমার এই টাকাটা ধরতে হয়, বা এই টাকাটা তুমি সেখানে জমা করতে পারবা। এই যে নির্দিষ্ট সময়, সেই সময়ের আগে কিন্তু কখনোই তুমি তোমার সেই টাকাটা উত্তোলন করতে পারবা না। এখন এই যে নির্দিষ্ট সময়ে তোমার আমরা যে হচ্ছে তোমার সঞ্চয়ী হিসাবে দেখছিলাম, তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ দেয়, তার 3 গুণ বা 4 গুণ সুদ তুমি এখানে পাবা। কোথায় পাবা? স্থায়ী আমানতে। এবং স্থায়ী আমানতকে আমরা কি বলি? স্থায়ী আমানতকে আমরা অনেক সময় ফিক্সড ডিপোজিট হিসেবে চিহ্নিত করি। অনেকে বলে না আমার এফডিআর করা আছে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করা আছে, অর্থাৎ তোমার 3 বছর পরে সে 3 লাখ টাকা পাবে, বা 5 বছর পরে সে 10 লাখ টাকা পাবে, 6 বছর পরে সে 20 লাখ টাকা পাবে। এই যে ধারণাটা বা এই যে প্রক্রিয়াটা, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে হয়ে যাব। শাহির বলছে ক্লিয়ার। শিয়া বলছে যে কোনো সময় টাকা তোলা যাবে চলতি আমানতে। গুড, যে কোনো সময় টাকা তোলা যাবে চলতি আমানতে। আচ্ছা, ক্লিয়ার হইলেই ভালো, তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকে আমাদের ক্লাস। ওকে, এখন দেখো আমাদের এই যে বিহিত মুদ্রা এবং আমানত, এই দুইটার মধ্যে তুলনা। এক কথায় তোমার বিহিত মুদ্রার কিন্তু স্বীকৃতি আছে। ধরো এই যে আমার কাছে কত টাকা আছে? এই 100 টাকা আছে। এই 100 টাকার কিন্তু স্বীকৃতি আছে। অর্থাৎ আমার কাছে এই যে এখানে একজন ভদ্রলোক বসে আসে, সেই ভদ্রলোক আসে যদি বলে ভাই আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, আমি কিন্তু তাকে টাকাটা দিতে বাধ্য। অর্থাৎ এই যে বিহিত মুদ্রা, সেটা কিন্তু তোমার নির্দিষ্ট একটা স্বীকৃতি আছে। কিন্তু তুমি ব্যাংকে যে আমানত রাখবা, সেই আমানতের কিন্তু কোনো স্বীকৃতি নাই। কাজেই অর্থাৎ বিহিত মুদ্রার আইনগত স্বীকৃতি আছে। এবং বিহিত মুদ্রা তোমরা তোমার পকেটে যে টাকাটা আছে সেটা বের করে দেখো, বাংলাদেশ ব্যাংকের নিচে যে লেখাটা আছে সেটা হচ্ছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ তুমি যখন কোনো কিছু তোমার কাছ থেকে কেউ চাবে, তাকে তুমি যেহেতু টাকাটা দিতে বাধ্য থাকবা, অর্থাৎ এটার একটা আইনগত স্বীকৃতি আছে, এটার একটা ল আছে।
বুঝছো? কিন্তু তুমি ব্যাংকে যে আমানতটা সঞ্চিত করো বা আমানতটা রাখো, সেটা কিন্তু কোনো ধরনের আইনগত স্বীকৃতি নাই। দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে তোমার তারল্য অসীম, ব্যাংক আমানতের তারল্য খুব কম। তারল্য জিনিসটা আমি বুঝাইছিলাম যে লিকুইডিটি অফ মানি। লিকুইডিটি অফ মানি কি? তুমি যে বাজারে কোনো কিছু বেচা বিক্রি করো, এই বেচা বিক্রির মাধ্যমে তোমার যে টাকার অবস্থাটা কখনো গতিশীল থাকে, কখনো পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা তারল্য বলি। অর্থাৎ তারল্য হচ্ছে তোমার নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট পরিমাণে তোমার বাজারে টাকার যে চাহিদা, এই টাকার চাহিদাটাকে লেনদেনে স্বাভাবিক রাখা, এবং এই লেনদেনে স্বাভাবিক রাখার ফলে টাকার যে মান সেটা নির্দিষ্ট হারে কমতেও পারে, নির্দিষ্ট হারে বাড়তেও পারে। অর্থাৎ অর্থনীতির অবস্থা যদি মন্দা হয় তাহলে তারল্যের মান কমে যাবে, বা অর্থনীতির অবস্থা যদি ভালো হয় তাহলে তারল্যর মান বেড়ে যাবে। বুঝতে পারছো? এই কারণেই, এই তারল্যর মান কমা বাড়ার কারণেই কিন্তু তুমি দেখবা যে একদিন ডলার রেট 120 টাকা দেয়, একদিন ডলারের রেট হচ্ছে তোমার 117 টাকা দেয়, কখনো হচ্ছে 110 টাকা দেয়। এটা কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করে। তাসনিয়া ইসলাম তাসনিন বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার হইলে ভালো। এখন দেখো আমাদের অর্থনীতিবিদ যে লেহানসন বলছে অর্থ যা ক্রয় করে তাই হচ্ছে অর্থের মূল্য। এখন অর্থ যা ক্রয় করে তাই হচ্ছে অর্থের মূল্য। ধরো তুমি কোনো একটা মিনিসোতে গেছো, মিনিসোতে গিয়ে তুমি একটা বেলুন কিনছো বা কোনো একটা বালিশ কিনছো। তো বালিশের দাম কত? বালিশের দাম হচ্ছে 600 টাকা। এই যে বালিশে একটা কিনলা, সেই বালিশের দাম 600 টাকা। অর্থাৎ তুমি এই 600 টাকা দিয়ে যে জিনিসটা কিনলা, অর্থাৎ মূল্য হচ্ছে সেই জিনিসটাই তুমি যেটা দিয়ে পারচেস করতে পারবা, বা যেই পরিমাপ বা যে স্ট্যান্ডার্ড দিয়ে বা যেই বিনিময়ের বাহন দিয়ে তুমি কোনো কিছু কিনতে পারছো, সেটা কি তোমার একটা অর্থের মূল্য। ধরো এখানে আমি একটা ম্যাথ দিছি, 1 কেজি চালের দাম 20 টাকা। তাহলে 20 টাকার মূল্য কত কেজি? 1 কেজি চাল। তাহলে এক্ষেত্রে 1 টাকার মান কত? এই যে 1 টাকার মান, কয় টাকার মান? 1 টাকার মান। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলি আমরা ভিএম। ভিএম মানে কি? ভিএম হচ্ছে ভ্যালু অফ মানি। কি? ভ্যালু অফ মানি। মানি। আর এই যে 20 টাকা, 20 টাকা কি? এটা হচ্ছে প্রাইস। প্রাইস। আচ্ছা, প্রাইস বলতে কি বোঝায় বলো তো? প্রাইস বলতে আমাদের দাম স্তর বোঝায়। আচ্ছা, তুমি এখন আমাকে বলো তো ভাইয়া, দাম স্তর আর দামের মধ্যে আসলে পার্থক্য কি? দাম স্তর আর দামের মধ্যে পার্থক্য কি? এই দাম স্তর আর দাম, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? কখন আমরা দাম স্তর বলবো, কখন আমরা দাম বলবো, কখন আমরা দাম স্তর বলবো, কখন দাম বলবো। কেন সেটাকে দাম স্তর বলছি, কেন দাম বলছি বলো? দাম স্তর হচ্ছে বাজারের সার্বিক অবস্থার পরিণতি, আর দাম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিনিসের দাম। অর্থাৎ দাম স্তর বলতে আমরা পুরো অর্থনৈতিক ব্যবস্থায় সব কিছুর মানকে বোঝাই। অর্থাৎ তোমার টাকার মান যখন বেড়ে যাচ্ছে তখন আমরা এটাকে দাম স্তর হিসেবে গণ্য করছি। একটা নির্দিষ্ট পণ্যের যখন মূল্যমান বলবো তখন সেটাকে আমরা দাম বলবো, কিন্তু সব কিছুর বিবেচনা যখন আমরা হিসাব করবো তখন সেটাকে আমরা বলবো দাম স্তর। অর্থাৎ তোমার ধরো এই যে 1 কেজি চালের দাম 20 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত টাকা হচ্ছে? 1 কেজি চালের দাম 20 টাকা। তাহলে এই যে 20 টাকা যদি হয়, তাহলে তোমার এই 20 টাকার মূল্য কত? 20 টাকার মূল্য হচ্ছে 1 কেজি। 20 টাকার মূল্য কত? 1 কেজি। তাহলে 1 টাকার মূল্য কত ভাইয়া? 1 টাকার মূল্য হচ্ছে, ধরো 20 টাকার 1 টাকা এখানে দিলা, তাহলে 1/20। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে এটা পাইলাম ভিএম, আর এটা কি 1/পি। অর্থাৎ তোমার যদি দাম স্তর বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ভিএম অর্থাৎ টাকার মান কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে এইটার কি বিপরীত, এটার তোমার ব্যস্তানুপাতিক, এটার কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ এইটার মান যদি কমে যায় এটার মান বেড়ে যাবে, এইটার মান যদি বেড়ে যায় এটার মান কমে যাবে। অর্থাৎ টাকার ভ্যালু বেড়ে গেলে দাম কমে যাবে, দাম কমে গেলে টাকার ভ্যালু বেড়ে যাবে। বুঝতে পারছো? এখন বুঝছো যে কেন টাকার ভ্যালু কমে, কেন টাকার ভ্যালু বেড়ে যায়। অর্থাৎ আমাদের বাজারে যখন কোনো কিছু দাম বেড়ে যায় তখন টাকার ভ্যালুটা কমে। তুমি আগে 200 টাকাতে 1 কেজি গরুর মাংস কিনতে পারতাম, কিন্তু এখন তুমি এই সেম 1 কেজি গরুর মাংস কিনতে তোমার কত টাকা খরচ হয়? 800 টাকা। অর্থাৎ বাজারে কি কমছে? বাজারে তোমার এই দাম স্তর বৃদ্ধি পাইছে। বাজারে কি পাইছে? দাম স্তর বৃদ্ধি পাইছে। আগে ছিল 200 টাকা, এখন হয়েছে কত টাকা? 800 টাকা। তাহলে এইটা যদি বৃদ্ধি পায় ভাইয়া, তাহলে এই যে অর্থের মূল্য সেটা কি কমে গেছে? অর্থের মূল্য কি হয়ে গেছে? অর্থের মূল্য কমে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যাবে, দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যাবে, অর্থের মূল্য বৃদ্ধি পেলে দাম স্তর কমে যাবে। অর্থাৎ একটা ব্যস্তানুপাতিক, এইটা বাড়লে ওইটা কমবে, ওইটা কমলে এইটা বাড়বে, বা ওইটা বাড়লে এটা কমবে। ক্লিয়ার এ পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার?
এ পর্যন্ত ক্লিয়ার হলে বলো, আমি পরেরটাই যাব। এ পর্যন্ত ক্লিয়ার হলে বলো, আমি পরের অংশ চলে যাব। আচ্ছা, কারো কোনো রেসপন্স নাই। এখন দেখো, আমরা এই ক্ষেত্রে দেখি আমাদের কি 50 টাকার ক্ষেত্রে মুদ্রার মূল্য কত ছিল। ধরো 50 টাকায় কয় কেজি পাই, 50 টাকায় পাই হচ্ছে 1 কেজি, তাহলে 1 টাকায় কত টাকা পাবো, 1 টাকায় পাবো 50। এখন 40 টাকার ক্ষেত্রে মুদ্রার মূল্য কেমন হবে, 40 টাকায় আমরা কয় কেজি পাইতাম, 1 কেজি, 1 কেজি, তাহলে তাহলে 1 টাকায় কত পাবো, 1 টাকায় পাবো হচ্ছে 1/40 কেজি। তাহলে দেখো 1 টাকায় আমরা কত অংশ পাচ্ছি, 1/40 অংশ, আর 1 টাকায় কত পাচ্ছি, 1/20 অংশ। এখন তুমি আমাকে বলো তো, এই যে টাকার মান যে বেড়ে গেছে, এখানে 50 টাকা ছিল, এখানে কি 40 টাকা, অর্থাৎ এখানে টাকার মান কমে গেছে। যখন এখানে টাকার মান কমে যাচ্ছে, মুদ্রার টাকার মান কমে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে ভাইয়া, এখানে এই যে দাম স্তর বা যে প্রাইস, সেটা কি বাড়তিছে না। এটাকে সহজভাবে যদি তোমাকে আমি বোঝাই, তাহলে ধরো একটা পুকুরের 40 অংশ ভরাট হয়ে যাওয়া বেশি, নাকি 50 অংশ ভরাট হয়ে যাওয়া বেশি। তাহলে তুমি এখানে একটা মাইনাস করো, সহজ হিসাব, 1/50, তাহলে এখানে কি থাকবে 50, এখানে 50 মাইনাস কত 1, আর এখানে কত থাকবে, হিসাব করো। এটার 50 অংশ আছে, এটার কত অংশ আছে, 50 অংশ, এটার কত অংশ, 40 অংশ, কোনটা বেশি বলো, কোনটার। শাহির বলছে এই অধ্যায় ম্যাথ নাই, ম্যাথ আছে কিনা দেখবা একটু পরে, ম্যাথ আছে কিনা একটু পরেই দেখবা। ম্যাথ নাই, ম্যাথ আছে ভাইয়া, ম্যাথ আছে। অর্থাৎ দেখো, এখানে দেখো, তোমার এই সাইডে আমরা ভূমিতে আমরা দাম স্তর রাখছি, আর এই যে উল্লম্ব বরাবর আমরা হচ্ছে মুদ্রার মূল্য রাখছি। যখন তোমার দাম স্তর ও থেকে ওপিতে আসে, ও থেকে কোথায় আসে, ওপিতে আসে, এই যে এই বরাবর আসে, তখন দেখো মুদ্রার যে মান, সেই মানটা কি হয়, মুদ্রার মানটা এই মধ্যে চলে যায়। এখন তোমার দাম স্তর কি, দাম স্তর আরও বৃদ্ধি পেলো, তখন দাম স্তর যদি বৃদ্ধি পায়, তখন এই যে মুদ্রার মানটা কি হয়ে যায়, মুদ্রার মান কমে কত আসে, V1 আসে। অর্থাৎ তখন যখন বৃদ্ধি পায়, তখন এই যে এই সম্পর্কটাকে আমরা বলি ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য কমে যায়, মুদ্রার মূল্য বৃদ্ধি পেলে দাম স্তর কমে যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? নুসরাত বিন্তু বলছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে দেখো, আমরা তিনটে উদ্দেশ্যে সমাজে 3 ধরনের মুদ্রার চাহিদা সৃষ্টি হয়। প্রথমে যে চাহিদা, সেটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। ধরো লেনদেনজনিত অর্থের চাহিদা কেমনে হয়, তুমি কারো কাছ থেকে ধার নিলা, আমি তাকে আবার টাকা দিলাম। এখন তুমি যাকে কাছ থেকে ধার নিয়েছো, আমি একজনকে টাকা দিছি, এখন আমার কাছে তো টাকা শর্ট, আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে তুমি যাকে ধার দিছো তার থেকে টাকা নিতে হবে। ধরো 3 জন ব্যক্তি আছে, কজন ব্যক্তি আছে, 3 জন ব্যক্তি আছে, এর কাছে টাকা নাই, এর কাছে 1 টাকা আছে, এর কাছে 2 টাকা আছে। এখন এর কাছে আছে হচ্ছে চাল, এর কাছে চাল নাই, এর কাছে চাল নাই, এর কাছে হচ্ছে তোমার ডাল আছে। তাহলে কি ভাত রান্না করতে, সরি খিচুড়ি রান্না করতে যাবে, তাহলে খিচুড়ি রান্না করতে কি লাগবে, চাল লাগবে, ডাল লাগবে। এ তখন কি করবে, এর থেকে ডাল কিনবে, এ কি করবে, এর থেকে চাল কিনবে। এই যে একজন আরেকজন থেকে কিনতেছে, অর্থাৎ একজন আরেকজনের সাথে লেনদেন হচ্ছে। এই লেনদেন করার কারণেই আমরা কি বলতে পারি, আমাদের মুদ্রার চাহিদা সৃষ্টি হয়। প্রথম যে কারণ, সেটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। অর্থাৎ তোমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা আছে, আমি তোমাকে এই জিনিসটা দিলাম, সেটার পরিবর্তে আমি এক ধরনের টাকা নিলাম, আবার আমি তোমাকে আরেকটা জিনিস দিলাম, সেটার পরিবর্তে আমি আরেকভাবে টাকা নিলাম। অর্থাৎ এই যে এইভাবে যে লেনদেন হয়, এই লেনদেনের কারণেই আমাদের সমাজে টাকার সৃষ্টি হয়। কেন চাহিদা লাগে, কারণ আমার তো ডাল কিনতে টাকা লাগবে, সেই টাকাটা পাবো কই, এর তো চাল নাই, এর চাল কিনতে টাকা লাগবে, এর কাছে টাকা আছে কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে এ যখন আমার থেকে চাল কিনবে তখন তো আমার কাছে টাকা আসবে, কারণ আমি যখন এর কাছে ডাল কিনবো তখন তো ওর কাছে টাকা যাবে। এই যে টাকা যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা কি বলছি, লেনদেনজনিত কারণে চাহিদার সৃষ্টি, লেনদেনজনিত কারণে চাহিদার সৃষ্টি। ওকে, তারপরে দেখো সতর্কতামূলক অর্থের চাহিদা। অর্থাৎ তুমি ব্যাংকে যাচ্ছ টাকা জমা রাখতে, এই যে ব্যাংকে যাচ্ছ টাকা জমা রাখতে, হঠাৎ করে একটা বাইক এসে তোমাকে মারা দিল, হঠাৎ করে একটা বাইক এসে মেরে দিল। এখন তুমি হসপিটালে যাবে না, হসপিটালে গিয়ে তোমাকে কী করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। এই যে টাকা পয়সা খরচ করার যে প্রক্রিয়া, টাকা পয়সা যে খরচ করছো, এটা টাকা পয়সা কেন খরচ করছো, কারণ তোমাকে সুস্থ হইতে হবে। অর্থাৎ টাকা পয়সা
সুস্থ হওয়ার জন্য তুমি যখন সঞ্চয় করো সেই অবস্থাটাকে কি বলে সতর্কতামূলক অর্থের চাহিদা। আরেকটা হচ্ছে ফটকা কারবারি। ফটকা কারবারি কি অতিরিক্ত সুদের আশায় যখন তুমি ইনভেস্ট করবা, ফটকা কারবারি অতিরিক্ত সুদের আশায় যখন তুমি ইনভেস্ট করবা তখন সেটাকে ফটকা কারবারি বলে। অতিরিক্ত সুদের বা লাভের আশায় যখন তুমি কোনো কিছুতে ইনভেস্ট করবা সেটাকেই বলে ফটকা কারবারি। তুমি যখন হসপিটাল বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছুর জন্য ইনভেস্ট করবা সেটাকে বলে সতর্কতামূলক অর্থের চাহিদা। আর তুমি যখন তোমার পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে পারিপার্শ্বিক যে লেনদেন সেই লেনদেন চালাতে সহায়তা করবা সেটাকে আমরা বলবো লেনদেনজনিত অর্থের চাহিদা। ফটকা কি? ফটকা হচ্ছে অতিরিক্ত সুদের বা অতিরিক্ত লাভের আশায় তুমি যখন বাজারে কোনো কিছু ইনভেস্ট করবা। ধরো তোমার এখন 10 টাকার বিপরীতে তোমাকে লাভ দিচ্ছে হচ্ছে 15 টাকা। এখন একজন আসে তোমাকে বললো, ভাই অমুক কোম্পানি 10 টাকার বিনিময়ে লাভ দিচ্ছে 20 টাকা। 10 টাকার বিনিময়ে কত টাকা লাভ দিচ্ছে? 20 টাকা দিচ্ছে। তখন তুমি এর কথা শুনে 10 টাকা থেকে 20 টাকার কাছে চলে যাবা, 10 টাকা থেকে 20 টাকার কাছে চলে যাবা। এই যে 10 টাকা থেকে 20 টাকার কাছে চলে গেলা, অর্থাৎ অতিরিক্ত লাভের আশায় এইখান থেকে এইখানে চলে যাওয়াকে কি বলে? ফটকা কারবার। এখান থেকে ওখানে যাওয়াকে কি বলে? ফটকা কারবার। তাহলে ফটকা কারবার ক্লিয়ার শাহির? ফটকা কারবার আশা করছি তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো লেনদেনজনিত অর্থের চাহিদা। যখন আমাদের অর্থের মান এই যে লেনদেন চাহিদা অর্থাৎ 0 থেকে L0-তে যায় তখন আমাদের আয় কি হয়? আয় হয় এই যে 0 থেকে Y মান। তার মানে আমাদের লেনদেন যত বাড়তিছে আয় তত বাড়তিছে। অর্থাৎ আমি তাকে যত ডাল দিচ্ছি, তার থেকে যত চাল দিচ্ছি, আমি তো টাকা পাচ্ছি। অর্থাৎ আমার যত লেনদেন বাড়ছে আমার কি আয় কি বাড়ছে না কমছে? অর্থাৎ এই যে লেনদেনের চাহিদার সাথে আয় কি? আয় হচ্ছে সমানুপাতিক। লেনদেনের চাহিদার সাথে আয় হচ্ছে সমানুপাতিক। আয় লেনদেনের চাহিদা যদি বাড়ে তাহলে আয় বাড়বে, লেনদেনের চাহিদা কমলে আয় কমবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে ফটকা কারবার কি? দেখো এখন এই যে যখন 0 থেকে M1 গেছে, এখন এই কারণে দেখো তার সুদের যে হার সেই সুদের হার কিন্তু কমে গেছে। সুদের হার কি হয়েছে? কমে গেছে। এখন আবার যখন তার অতিরিক্ত লাভের আশায় যাচ্ছে তখন আবার এই যে টাকার পরিমাণ সুদের হার আরো কমে যাচ্ছে। অর্থাৎ যত বেশি ফটকার আশা করবে তত বেশি সুদের হার কমে যাবে। তার মানে এই যে মুদ্রার ফটকা চাহিদা সুদের হারের ব্যস্তানুপাতিক। মুদ্রার ফটকা চাহিদা কিসের ব্যস্তানুপাতিক ভাইয়া? ফটকা চাহিদা সুদের হারের বিপরীতমুখী বা ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এই দুটা গ্রাফ ক্লিয়ার? এই দুটা গ্রাফ নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, সমস্যা থাকলে এখনো বলো, আমি সলভ করে দিব। এই দুটো অংশ নিয়ে যদি সমস্যা থাকে তাহলে এখনো বলো, সলভ করে দিব। সলভ করে দেওয়ার সময় আছে, বাট স্কিপ করে পরবর্তীতে গেলে তখন কিন্তু সলভ করে দেওয়ার সময় হবে না। এলিসিয়া আরা বলছে ক্লিয়ার। ওকে। আচ্ছা দেখো, এখন আমাদের যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করি, কারণ এই যে কার্যক্রম পরিচালনা করতে আমাদের কি হয়? মুদ্রার চাহিদা। এখন মুদ্রার চাহিদা প্রথমে কিসের উপর হয়? উপাদান, সেটা হচ্ছে আয়। অর্থাৎ তুমি কোনো কিছু বাজারে গেছো, বাজারে যে তুমি হচ্ছে 10 টাকা দিয়ে কোনো কিছু কিনবা। এখন এই যে 10 টাকা দিয়ে কোনো কিছু কিনবা, এই কেনার জন্য তোমার তো একটা টাকা থাকতে হবে। টাকাটা কি হবে? তুমি কাউকে পড়াচ্ছ, তুমি কারো জায়গায় হচ্ছে চাকরি করছো, তুমি হচ্ছে কোনো জায়গায় কৃষক হিসেবে খাটছো। এই যে কোনোভাবে তুমি যখন কোনো কাজ করছো বা অর্থনীতিতে তুমি কোনো ধরনের কাজ করে দিচ্ছ তখন সেখান থেকে একটা আয় হবে। তাহলে আয় কি? আয় হচ্ছে মুদ্রার চাহিদার উপাদান। তুমি আয় করছো, কেন করছো? কারণ তোমার যে নিত্যবিত্ত প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেই প্রয়োজনীয় উপাদানগুলো মেটানোর জন্য কি তোমার এই টাকাটা বাজারে ছাড়বা, বাজার থেকে তখন আবার তোমাকে কোনো জিনিস পণ্যের রিটার্ন হিসেবে দেওয়া হবে। এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতাটা কি জিনিস ভাইয়া? ধরো আমি একটা মাছ কিনলাম। এই যে মাছ, এই মাছটা কেনার জন্য কি হয়েছে? মাছটা তো কেউ বাজারে বিনিয়োগ করছে। এখন কেউ যখন বাজারে বিনিয়োগ করছে সেও কিন্তু এটা থেকে টাকা পাচ্ছে। এখন ধরো তার ক্ষেতেই আমি কাজ করছি, তার ক্ষেত থেকে আমি আরেকটা টাকা পাচ্ছি। এখন এই যে তার ক্ষেত থেকে আমি টাকা পাচ্ছি এবং তার মাছটা বাজারে আসে, সে যে আমাকে টাকাটা দিল। আচ্ছা আমি এখানে বুঝাই। একজন কৃষক এ, সে হচ্ছে মাছ বিক্রি করছে 10 টাকার। এখন তার একটা ক্ষেত আছে, ভুট্টার ক্ষেত। এখন তার ভুট্টার ক্ষেতে আমি কাজ করছি। এই যে ভুট্টার ক্ষেতে কাজ করার ফলে বি টাকা পাইছে হচ্ছে 10 টাকা। ঠিক আছে? এর মাছ বিক্রি করছে 10 টাকার, মানে মাছ বাজারে আছে 10 টাকার, আর বি
এর ভুট্টার খেতে কাজ করে পাইছে 10 টাকা। কি পাইছে? 10 টাকা। এখন এ তো কাজ করছে ভুট্টার খেতে, তাই না? আর এ কোথায়? এ হচ্ছে মাছ হিসাবে বিক্রি করছে। এখন এই যে মাছ হিসাবে বিক্রি করতেছে, বি কি করবে? তার যে ভোগ, মানে তার যে চাহিদা সেটা পূরণের জন্য সে বাজারে যাবে। বাজারে গিয়ে সে তখন এই যে তোমার হচ্ছে বিয়ের মাছটা কিনে ফেললো। যখন তার এই যে মাছটা কিনে ফেলছে, তখন কি তার যে ভুট্টার খেতে কাজ করেও তার আয় দিয়ে সে কি করতে পারছে? মাছ কিনতে পারছে। এই জিনিসটাকে আমরা বলছি প্রান্তিক প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতা হচ্ছে, ধরো সে মাছ কিনলো 8 টাকা দিয়ে, 2 টাকা কি তার কাছে এক্সট্রা রয়ে গেল। এই 2 টাকা সে তখন কি করবে? কোনো ধরনের ব্যাংকে কিংবা কোনো হচ্ছে সমিতি বলো, কিংবা কোনো হচ্ছে কমিউনিটি বলো, সেই কমিউনিটিতে কিন্তু সে রাখবে। এই যে যখন সে রাখবে, তখন সেই রাখার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পাবে। এই যে নির্দিষ্ট পরিমাণে যে টাকাটা পাচ্ছে, সেই টাকাটাকে কি বলছি? সেই টাকাটাকেই বলছি আমরা ইন্টারেস্ট বা সুদ। এই যে নির্দিষ্ট পরিমাণে যে টাকাটা পাচ্ছে, ইন্টারেস্ট বা সুদ, সেই টাকার ফলেই কিন্তু তার হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণে একই সাথে সঞ্চয় হচ্ছে, এবং সেই সঞ্চয় থেকে কি সে একই সাথে লাভ পাচ্ছে। ওকে, এখন এটার এই যে সুদের হার, এখান থেকে আমরা 3-এর সাথে 5 নাম্বারটাও ক্লিয়ার। এবং এটার সাথে কি এই যে টাকাটা অতিরিক্ত টাকাটা উদ্বৃত্ত থাকছে, এই অতিরিক্ত টাকা থেকে সে তার ভবিষ্যতের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে একই সাথে সহায়তা করবে। এখন দেখো আমরা হচ্ছে মুদ্রার যোগান কিভাবে করি। একটা নির্দিষ্ট সময়ে ধর তোমার প্রচলিত মুদ্রা, অর্থাৎ তোমার এখানে যে ধরনের টাকাগুলো আছে, সেই টাকাগুলোকে তোমার যে চাহিদা, সেই চাহিদার আমানতের সমষ্টিকে আমরা কি বলি? অর্থের যোগান বলছি। এখন অর্থের যোগান কি? অর্থের যোগানকে আমরা বলি এমএস। এমএস এর পূর্ণরূপ কি হচ্ছে? এমএস এর পূর্ণরূপ হচ্ছে সাপ্লাই অফ মানি। কি মানি? সাপ্লাই অফ মানি। সাপ্লাই অফ মানি হবে কেন? মানি সাপ্লাই হবে না? সাপ্লাই অফ মানি উল্টা হয়ে গেল না তাহলে? ওই সাপ্লাই অফ মানি বা মানি সাপ্লাই। আচ্ছা, এখন দেখো সিপি কি? সিপি হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো পপুলেশনের কাছে তোমার আচ্ছা, শাহির বলছে এত বড় নাম পড়তে কষ্ট হয়, আন্টি আঙ্কেলকে বলেন এত বড় নাম দিল কেন? ভাই এখন নাম নেই না। আচ্ছা, কিসের নাম নেও না? আমি তো বুঝি না। আচ্ছা, কমেন্টে কি ঝগড়া হচ্ছে কারো? না, কমেন্টে তো কারো ঝগড়া হচ্ছে না। আচ্ছা শাহির, তুমি কি বিষয় নিয়ে কথা বলতেছিলে আমি জানি না ভাইয়া, কাজেই আমি আসলে বুঝতে পারতেছি না যে তোমরা কমেন্টে কার সমস্যা সমাধান করতেছো, আমার নাকি তোমাদের, আসলে বুঝতে পারতেছি না। বুঝছো? তাহলে এমএসটা কি? এমএসটা হচ্ছে তোমার টাকার যে যোগান সেইটা। আর হচ্ছে সিপি কি? তোমার জনগণের কাছে যে কারেন্ট, পপুলেশনের কাছে যে কারেন্সি, সেটা হচ্ছে। আর ডিডি কি? ডিডি হচ্ছে তোমার ডিমান্ড। ডিডি কি? ডিমান্ড, অর্থাৎ জনগণের চাহিদা। এখন আমাদের তোমার সাপ্লাই অফ সূত্র কি? এটা হচ্ছে সিপি প্লাস ডিডি। এখন তোমার ব্যাংকে তো টাকা আছে, ব্যাংকে তো টাকা সঞ্চয় করছো, তাহলে সেটা যুক্ত হবে। তাহলে এইটা হচ্ছে তোমার প্রথমটা। এই যে এইটাকে বলা হয় সংকীর্ণ সূত্র, এটাকে বলা হয় সংকীর্ণ সূত্র। কিন্তু এইটার সাথে যখন তোমার ফিক্সড ডিপোজিটগুলো যুক্ত হয়, তখন সেটাকে আমরা পরিপূর্ণ সূত্র বলি। আচ্ছা, শায়ের বলছে আমরা ফটকা লাভ করতেছিলাম। গুড। আচ্ছা দেখো, এখানে মুদ্রার যোগান কতগুলো সমন্বয় সৃষ্টি হয়। একটা হচ্ছে জনগণের হাতে মুদ্রা। জনগণের হাতে একটা মুদ্রা থাকে, সেটাকে আমরা কি বলি? সিপি বলি। আর চাহিদা আমানত কি? ধরো তুমি কোনো একটা সুদের বিনিময়ে বা কোনো কিছুর একটা বিনিময়ে তুমি যখন ব্যাংকে কোনো একটা টাকা জমা রাখছো, সেই টাকা থেকে তুমি যে রিটার্নটা পাবা, সেটাকে আমরা বলি চাহিদা আমানত। এখন দেখো, এখন যেটা আসবে সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে ম্যাথ আসবে 100%। দাও স্ক্রিনশট দাও, আমি এখানে ধরো ফিশার কি বলছে?
অন্যান্য দ্রব্যের মূল্য যেভাবে নির্ধারিত হয় অর্থের মূল্য ঠিক একইভাবে নির্ধারিত হয়। অন্যান্য দ্রব্যের মূল্য যেমন তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, অর্থের মূল্য চাহিদা ও যোগান দ্বারাই নির্ধারিত হয়। এখন এই যে ধরো অর্থের চাহিদা কিভাবে হয়, অর্থের চাহিদা আমরা যখন কোনো কিছু পণ্য সামগ্রী বিক্রয় করতেছি এবং এই যে ক্রয় বিক্রয়ের জন্য যে ধরনের চাহিদা ক্রিয়েট হয় সেটাকে কি বলি, আমরা অর্থের চাহিদা আসলে বলে থাকি। এখন দেখো ফিশারের যে সমীকরণ, তার আগে আমরা এই জিনিসটা বুঝবো, অর্থাৎ অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি কি, ধরো ওই যে একটা টাকা যতবার যার কাছে ঘোরে, এই যে 10 টাকা আমি বাজারে ছাড়লাম, সেই 10 টাকাটা ডালওয়ালার কাছে গেল, ডাল থেকে মাছওয়ালার কাছে গেল, মাছওয়ালা যখন পান সুপারি কিনবে তখন পান সুপারি ওয়ালার কাছে যাবে, পান সুপারিওয়ালা কি করবে, আবার দিন শেষে মাছওয়ালার কাছে দিবে। এই যে 10 টাকার যে ক্রমবর্তমান গতিশীলতা, সেই গতিশীলতাকে কি বলি, অর্থের প্রচলন গতি। সেটাকে কি বলা হচ্ছে, অর্থের প্রচলন গতি, অর্থের প্রচলন গতি। ওকে, এখন দেখো এই অর্থের প্রচলন গতিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। অর্থের প্রচলন গতিকে কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। আর এটাকে কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, এটাকে এম এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সূত্র পড়ব। ফিশারের বিনিময় সমীকরণ। ফিশারের তাসনিয়া ইসলাম তাসিন বলছে, কি বলছে নেম ঠিক আছে, আপনারা বলতে না পারলে আমি করবো। আচ্ছা যাই হোক, তোমরা ঝগড়া করো, আমি আমার মতো অঙ্ক করে। দেখো ফিশার বলছিল কি, যদি কোনো দাম স্তরের সাথে, কোনো পণ্যের দাম স্তরের সাথে সেই দ্রব্য বা সেবার মান যুক্ত হয়, কোনো দাম স্তরের সাথে সেই দ্রব্য বা সেবার মান যুক্ত হয়, তাহলে কি হবে, তাহলে তোমার এই যে বিহিত মুদ্রার পরিমাণ, কিসের পরিমাণ ভাইয়া, বিহিত মুদ্রার পরিমাণ তার প্রচলন গতির সমান হবে। এবং এর সাথে কি যুক্ত হবে, এর সাথে অতিরিক্ত যে বিহিত মুদ্রার মান আছে, অতিরিক্ত যে ঋণপত্রগুলো আছে সেইটা, এবং এই যে ঋণপত্রের প্রচলন গতি সেটা যুক্ত হবে। তাহলে এই পি দ্বারা কি বোঝাচ্ছে, পি দ্বারা বোঝাচ্ছি আমরা দাম স্তর। পি দ্বারা কি বোঝায়, পি দ্বারা দাম স্তর বোঝায়। এই টি দ্বারা কি বোঝায়, টি দ্বারা কি বোঝায় বলো, টি দ্বারা হচ্ছে আমরা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার মান। এন দ্বারা কি বোঝায় ভাইয়া, বিহিত মুদ্রার মান। আর এই ভি দ্বারা কি বোঝায়, ভি দ্বারা বুঝি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, বিহিত মুদ্রার প্রচলন গতি। এই এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝা হচ্ছে ঋণপত্রের মান, আর এটাও দ্বারা ঋণপত্রের প্রচলন গতি। ঠিক আছে, সূত্রটা লিখে নাও, সূত্র লিখে নাও। এখান থেকে কিন্তু ভাই ম্যাথ আসবে, আচ্ছা দেখো, আমরা যখন মুদ্রার যোগান বাড়াচ্ছি তখন কি হচ্ছে, তখন একইভাবে এখানে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মুদ্রার যোগানের সাথে দাম স্তর সমানুক, অর্থাৎ 45 ডিগ্রি। এইটা কত ডিগ্রি বলো তো, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। অর্থাৎ ওএম থেকে মুদ্রার যোগান যখন ওএম হয় তখন দাম স্তর কি হয়, ওপি হয়। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু যখন মুদ্রার যোগান ওএম হয় তখন মুদ্রার মূল্য কত হয়, মুদ্রার মূল্য তখন হচ্ছে VM2 হয়। অর্থাৎ এইটা যত বাড়ে এটা তত কমে, অর্থাৎ এটা যত কমে এটা তত বাড়ে। এখন এটা যদি এমও হয় তাহলে এটা কমে এখানে আসবে, এখন এটা যদি বেড়ে এখানে যায় তাহলে এটা কমে এখানে আসবে। অর্থাৎ একটার বিপরীত। অর্থাৎ মুদ্রার যোগান বাড়লে, আমি বলছি এখানে আবার, মুদ্রার যদি যোগান বাড়ে তাহলে কি কমবে, মুদ্রার মূল্য কমবে। এর ফলেই এই যে মুদ্রার যোগান বাড়ছে, মুদ্রার মূল্য কমছে, এর ফলে আমাদের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় বুঝছো, এই মুদ্রাস্ফীতি যখন সৃষ্টি হয় তখন সরকার বিভিন্ন ধরনের ভ্যাট, ট্যাক্স এগুলার পরিমাণ বাড়ায় দেয়। ক্লিয়ার, এগুলার পরিমাণ বাড়ায় দেয়।
এগুলো তো সহজ চিত্র ভাইয়া, যে মুদ্রার যখন যোগান বের হচ্ছে, ধরো যখন ও M2 যাচ্ছে তখন মুদ্রার দাম স্তর কি হচ্ছে VM2 তে যাচ্ছে, কিন্তু M তো যাচ্ছে তখন AM তো যাচ্ছে, অর্থাৎ এইদিকে বাড়লে এইদিকে কমে, এইদিকে বাড়লে এইদিকে কমে। এটা তোমাকে বোঝানোর সুবিধার্থে দিচ্ছি, এটা তোমাকে বোঝানোর সুবিধার্থে আর কি দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, ধরো এম এর দাম অর্থাৎ 100 টাকা, তাহলে আমরা সূত্র কি জানি? দাম স্তরের সূত্র হচ্ছে MV প্লাস MV বাই টি। এখন দেখো কোনো কিছুর বিহিত মুদ্রার মান কত? 100 টাকা, তার সাথে প্রচলন গতি কত? 5 গুণ করো, তার সাথে ঋণপত্র কত? 100, প্রচলন গতি কত? 5, আর টি কত? টি হচ্ছে 10। তাহলে এটা গুণ করো, তাহলে এখানে হচ্ছে তোমার 500, এখানে হচ্ছে 500, তাহলে 1000, 1000 ভাগ 10, তাহলে কত হচ্ছে? 1000 ভাগ 10, এখানে কত হচ্ছে? 100। ঠিক আছে, এখন এই যে 100, এটা কি? এটা হচ্ছে দাম স্তর। এখন তুমি আস্তে আস্তে এটার মান বাড়াও, দেখবা তোমার এই যে দাম স্তরের মান যদি বাড়ে তাহলে কিসের মান কমবে? মুদ্রার যে মূল্যমান সেটা কমবে। এখানে দেখো দাম স্তর কত? 200 টাকা, এখানে মুদ্রার মান কত হয়েছে? 005 টাকা। এখানে দাম স্তর কত? 50 টাকা, এখানে মুদ্রার মূল্য কত হয়েছে? 0.02 টাকা। ক্লিয়ার? দেখো এই যে আমাদের পুরো কোর্স ফি, অর্থাৎ এখন অর্ধেক ক্লাস করবা, বাকি অর্ধেক ক্লাস কোথায় করবা? পেইড ব্যাচে করবা। এই পুরো কোর্সের কোর্স ফি কত? 599 টাকা অনলি। চলো এখন আমরা MCQ সলভ করি। সরকারি নোট কয়টা ভাইয়া বলো তো? সরকারি নোট কয়টা বলো দেখি, কে কে পারো? সরকারি নোট কয়টা? সরকারি নোট কয়টা? সরি, সরকারি নোট কোনটা? এটা রাজশাহী বোর্ড আসছিল 23 সালে, 19 সালে আসছিল, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছিল। কোনটা সরকারি নোট? কোনটা সরকারি নোট বলো? আচ্ছা, কোনটা সরকারি নোট? এখানে সরকারি নোট হচ্ছে 2 টাকা। সরকারি নোট কত টাকা? 2 টাকা। কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান? নোট ও ধাতব মুদ্রা, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, চাহিদা আমানত নাকি মেয়াদি আমানত? কোনটা বলো? কোনটা মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান? কোনটা হবে বলো? এইটা হবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ওকে, তারপরে দেখো অর্থের চাহিদা কয় ধরনের? অর্থের চাহিদা কয় ধরনের? অর্থের চাহিদা কয় ধরনের? 3 ধরনের। অর্থের চাহিদা কয় ধরনের? 3 ধরনের। তারপরে বলো একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখতে পারে বা হাতে রাখতে চায় তাকে কি বলে? 4-এর কি হবে বলো? 4-এর কি হবে? এ, আচ্ছা অপু তুমি AB এমনে না লিখে তুমি 4-এর A, 3-এর A এমনে লিখো। এমনে লিখলে জিনিসগুলো বুঝতে আসলে সুবিধা হবে। এমনে লিখলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এমনে লিখলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো? 4-এর কথা হবে বলো? আচ্ছা, 4-এর উত্তর হবে অর্থের চাহিদা। 5-এর উত্তর কি বলছে? দাম স্তর যদি বৃদ্ধি পায়, দাম স্তর বৃদ্ধি পায়, ধরো দাম স্তর বৃদ্ধি পাইলে কি হয়? দাম স্তর বৃদ্ধি পাইলে অর্থের মূল্য কমে যায়। একটু আগে যেটা বলছি, দাম স্তর যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য কমে যায়। দেখো কোনটি অসীম বিহিত মুদ্রা? কোনটি অসীম বিহিত মুদ্রা? 1 টাকার ধাতব মুদ্রা, 2 টাকার ধাতব মুদ্রা, 5 টাকার ধাতব মুদ্রা, 5 টাকার কাগজের মুদ্রা। কোনটি অসীম বিহিত মুদ্রা বলো? ধাতব মুদ্রা তো কখনো আমাদের অসীম বিহিত মুদ্রা হবে না, অর্থাৎ 5 টাকার কাগজের মুদ্রা। 5 টাকার কি হবে? কাগজের মুদ্রা। ওকে, ঐচ্ছিক মুদ্রা কোনটি? ঐচ্ছিক মুদ্রা কোনটা? 10 টাকা, 200 টাকা, সঞ্চয়পত্র 500 টাকা। 10 টাকা, 200 টাকা। আচ্ছা, ঐচ্ছিক মুদ্রা কোনগুলা? এই যে আমরা ধরো বিভিন্ন ধরনের ইয়া কিনি না, তোমার সঞ্চয়পত্র কিনি না, এই যে সঞ্চয়পত্র, কিংবা হচ্ছে ধরো তোমার আর কি আছে, ওই যে সঞ্চয়পত্রের সাথে টাকা বাদে তোমার যে কোনো কিছু, ধরো তুমি প্রাইস বন্ড কিনতে পারো, প্রাইস বন্ড। অর্থাৎ এটা ঐচ্ছিক, তুমি নিলে নাও, না নিলে না নাও, এটা তো কোনো কিছু হবে না। নিলে নাও, না নিলে না নাও, অর্থাৎ এটা কি হবে? এটা হচ্ছে সঞ্চয়পত্র হবে। তোমার ইচ্ছা, নিলে নাও, না নিলে না নাও।
এমএস সিইউডিডি এই সমীকরণে সিইউ বলতে কি বোঝায়? সিইউ বলতে কি বোঝায়? সিইউ বলতে চিরাং বিশ্ববিদ্যালয় বোঝায় না সিইউ বলতে কি বোঝায় বলো? সিইউ বলতে কি বোঝায়? সিইউ বলতে কি বোঝায়? জনগণের হাতের মুদ্রা। সিইউ বলতে কি বোঝায়? জনগণের হাতের মুদ্রা। ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী কোনটা হবে? ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী কোনটা হবে? ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী কোনটা হবে? ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী কোনটা হবে বলো? এটা হবে mv/t। ওকে, কারণ কেমনে হয় এটা দেখো, আমরা কি জানি pt/mv, তাই তো? তাহলে p যদি এখানে দেয় mv/t। অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে এটা বলো, 10 নাম্বার বলো, তাহলে বলো 10 নাম্বার বলো, 10 10 10। অর্থের মূল্য বলে। আচ্ছা চলো আমরা সিকিউ সলভ করি। অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং হচ্ছে অনলাইনে, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন। শাহির বলছিল যে এখানে কোনো ম্যাথ নাই, দেখো ম্যাথ আছে কিনা। অনলাইন ব্যাংকিং হচ্ছে অনলাইনে আমরা যে টাকা পয়সা ইয়ে করি সেটাকে বলি। কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর কেমনে বলা হয়? নিকাশ ঘর বলা হয় এই কারণে, কারণ সমস্ত টাকা পয়সার হিসাব সে নিয়ন্ত্রণ করে। উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের আলোকে দেশটির দাম স্তর নির্ণয় করো। দেশটির দাম স্তর নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদের ফিশারের সূত্র কি জানি? পিটি ইকুয়াল টু এমভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। আমাদেরকে কি করতে বলছে? আমাদের দাম স্তর বের করতে বলছে। দাম স্তর কি দিয়ে বের করবো ভাইয়া? দাম স্তর পি দিয়ে বের করবো। তার মানে পি ইকুয়াল এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ বাই টি। তাহলে পি এখানে কি হচ্ছে? এম কি হচ্ছে বলো? এম কি? এম হচ্ছে মুদ্রার মান। বিতে মুদ্রার মান কত? 100। প্রচলন গতি কত? 15 প্লাস মুদ্রার পরিমাণ কত? 50। প্রচলন গতি কত? 10। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 50 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হচ্ছে? 1500, আর এখানে কত হচ্ছে? 500। এখানে কত হচ্ছে? 500। এটাকে কত দিয়ে ভাগ করো? তাহলে 1500 মানে 500 কত? 2000। 2000কে যদি তুমি 50 দিয়ে ভাগ করো কত হবে বলো? 2000কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 2000কে 50 দিয়ে ভাগ করলে কত হয় বলো? আরে ভাইয়া 2000কে যদি 50 দিয়ে ভাগ করো কত হয়? 40। কত আসতেছে? 40। ক্লিয়ার? তাহলে এখান থেকে দাম স্তর কত হবে? দাম স্তর কত হবে বলো? দাম স্তর কত হবে? আচ্ছা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ টি যদি বেড়ে যায়, টি কত হয়? 100 হলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? তাহলে ধরো অর্থের মূল্যের পরিমাপ আমরা কি কি জানি? ভিএম, ভিএম বাই 1/পি। ভিএম ইকুয়ালস টু কি জানি ভাইয়া? একটু আস্তে, বুলেট ট্রেনের মতো যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা কি জানি দেখো, সূত্র কি জানি? পিটি এমভি এম ড্যাশ ভি ড্যাশ। পি থেকে কি? পি থেকে দাম স্তর, পি থেকে দাম স্তর। আমাদের প্রশ্নে কি বের করতে ভাইয়া বলছে? প্রশ্নে দাম স্তর বের করতে বলছে। তার মানে আমরা কি বের করব? পি বের করব। তার মানে পি কে এখানে রাখলাম, বাকি টি কে এখানে ট্রান্সফার করে দিলাম, টি কে এখানে ট্রান্সফার করে দিলাম। আর এগুলো তো মান দেওয়া আছে, এই যে দেখো এখানে এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এম ড্যাশের মান দেওয়া আছে, ভি ড্যাশের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। মানগুলা বসাও, এই যে তুমি আনসার পেয়ে যাবা। এবার বুঝছো? এবার ঠিক আছে? এবার ঠিক আছে কিনা বলো, নাকি আরো স্লো যাব? শাহির বলো, আরো স্লো যাব নাকি এটা ঠিক আছে? এই স্পিড ঠিক আছে? কোনটা? এটা ঠিক আছে না আরো আস্তে যাবো বলো? এখন ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, এখন আমরা ভিএম 1/পি দিলাম। এখন ভিএম কত ছিল আমাদের? ভ্যালু অফ মানি কত ছিল? প্রাইস স্তর কত ছিল? 1/, এখানে কত আসছে? গ থেকে কত পাইছি? গ থেকে পাইছি 40। সেই 40 এখানে লিখে ফেলি। কত পাইছি? 40। এখন আবার কি বলছে? অন্যান্য অবস্থার
অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ টি, এটা কত ছিল? এটা আগে ছিল 50, 50 থেকে এখন বেড়ে হয়েছে কত? 50 থেকে বেড়ে হয়েছে 100। তার মানে আগের সূত্র কত ছিল? আগের সূত্র আমরা এখানে বসাই। আগের সূত্র ছিল এমন, পি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ বাই টি। এগুলার মান সেম, এগুলার মান আগের মতোই আছে। তাহলে 100, ভি কত? ভি হচ্ছে 15 প্লাস এখানে এম ড্যাশ কত? এম ড্যাশ হচ্ছে 50, ভি ড্যাশ কত? ভি ড্যাশ হচ্ছে 10। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এটাকে আমাদেরকে 50টাকে কত দিয়ে বাড়ছে? 50টা বাড়ছে 100তে, তার মানে 100তে ভাগ করতে হবে। 100তে ভাগ করলে কত আসে? 1500 প্লাস এখানে কত আসে? 500। এই 500কে কত দিয়ে ভাগ করতে হবে? 100, অর্থাৎ 2000কে তুমি কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করবা। তাহলে 3টা শূন্য, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটা যাবে। তাহলে এখানে কত থাকবে? 20 থাকবে। এটা না, এটা না। শাহির বলছে জি ভাইয়া একদম পারফেক্ট। ওকে, এটা ক্লিয়ার? তাহলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? আগে কত ছিল দেখো, আগে ভিএম কত ছিল? ভিএম ছিল 1/40। এখন এই হিসাবে ভিএম বের করো তো, এখানে ভিএম বের করো, তাহলে 1 বাই কত আসবে? পি আসবে। তাহলে ভিএম ইজ ইকুয়াল টু 1/20। 1 বাই কি হবে? 20 হয়েছে। অর্থাৎ নতুন দাম স্তর কত? নতুন দাম স্তর হচ্ছে 20। এই নতুন দাম স্তর পূর্বের তুলনায় কত? এই দাম স্তরের তুলনায় অর্ধেক না? এই দাম স্তরের তুলনায় অর্ধেক না? তাহলে এইটা যদি কমে যায়, অর্থাৎ অর্থের মূল্য যদি তোমার দাম স্তর এখানে যদি অর্ধেক হয়ে যায়, তার মানে এই অবস্থায় অর্থের মূল্যর দ্বিগুণ হবে। অর্থের মূল্য কীরূপ হবে? অর্থের মূল্য হচ্ছে দ্বিগুণ হবে। শায়ের বলছে ক্লিয়ার ম্যান শ্যাম্পু। ওকে, অর্থের মূল্য কি? অর্থের মূল্য তো হচ্ছে ওইটাই যেটা বলছিলাম, মোবাইল ব্যাংক কীভাবে হয়। এখন দেখো এইটার গও কিন্তু সেম। উদ্দীপকের আগের সূত্র কি করছো? আগের সূত্র কি করছো বলো? পিটি ইজ ইকুয়াল টু এম ভি বাই এম ড্যাশ ভি ড্যাশ বাই, এখান থেকে পিটাকে আমরা ক্লোজ করলাম, পিটাকে আমরা কেটে দিলাম। ওকে, পিটাকে কেটে দিয়ে আমরা এখানে আনলাম। তাহলে পিটাকে যদি আমরা এখানে আনি, তাহলে টিটা আসবে এখানে। তাহলে টি যদি এখানে আসে, তাহলে পি এখন সহজে বের করতে পারবে না। মান দেওয়া আছে, বের করে ফেলো। 500 গুণন ভি হচ্ছে 20 প্লাস হচ্ছে 400 গুণিত কত? 15। এটাকে টি দিয়ে ভাগ করলে কত আসে? টি দিয়ে ভাগ করলে 100। আনসার যা আসবে তাই। ওকে, আনসার যা আসবে তাই। আর এগুলো সহজামাত। আচ্ছা, এটাও কি হবে? এটাও তাহলে দেখো, এটা কত আসতেছে? তাহলে 500, 200, আচ্ছা এটা করে দেখি। 500 ইন্টু 20, এখানে আসতেছে 10 প্লাস 400 ইন্টু 100, তাহলে 6000 প্লাস 10,000 ইন্টু তাহলে এখানে কত আসতেছে? 160। সরি, হ্যাঁ 160। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি বলছে? উদ্দীপকে বিহিত মুদ্রার পরিমাণ এম ও ব্যাংক অর্থের পরিমাণ এম ড্যাশ। তাহলে এই যে বিহিত মুদ্রার পরিমাণ কত? 500, এটাকে দ্বিগুণ করতে হবে। আর কাকে দ্বিগুণ করতে হবে? এই এম ড্যাশ, এটাকে দ্বিগুণ করতে হবে। এটাকে দ্বিগুণ করলে এটা কত হবে? 1000। এটাকে দ্বিগুণ করলে এটা কত হবে? 800। তাহলে মান বসে দিয়ে যা আনসার পাবা তাই। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে জানাও তাড়াতাড়ি, আমাকে একটু তাড়াতাড়ি জানাতে হবে। সমস্যা আছে কিনা তোমাদের? সমস্যা আছে কিনা বলো। শাহির, অপু, তাসিন, তোমাদের সমস্যা আছে কিনা বলো। নাই। আচ্ছা, তাহলে সুন্দর মতো শাহির, আজকে যারা ক্লাস করছো লাস্ট পর্যন্ত, ভাইয়া যদি বলে চিত্র আঁকতে, তাহলে সেটা তো আমরা কোথায় করব? সেটা আমরা পেইড ব্যাচে করব। পেইড ব্যাচে ভর্তি না হইলে এখনই ভর্তি হয়ে যাও। কোথায় করব? পেইড ব্যাচে করব। পেইড ব্যাচের লিঙ্ক কোথায় আছে? পেইড ব্যাচের লিঙ্ক আছে হচ্ছে ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে। ফার্স্ট কমেন্ট
বা পিন কমেন্ট। ক্লিয়ার? অপূর্বশীল অপু, যা যা করাইছি ড্রাইভ তোমার দেওয়া থাকবে, সব কিছু মিলে যারা যারা আজকে শেষ পর্যন্ত ক্লাস করছো, কে কে করছো, শাহির করছো, অপু করছো, আর কে করছো দেখলাম, আর তাসিন করছো, তোমরা কিন্তু আজকে ক্লাসে রিভিউ দিয়ে দিবা। হ্যাঁ, তোমরা আজকে ওই যে যা যা সমস্যা আছে পার্ট দুই কিন্তু আমি হচ্ছে পেইড ব্যাচে করাই দিব, ঠিক আছে? আর তোমাদের যাতে আমি আজকে ক্লাসের নোট সহ রিভিউ দেখি তিনজনেরই, অপু, শাহির আর হচ্ছে তাসিন, বুঝতে পারছো? ক্লাসের রিভিউ সহ নোট জমা দিবা, ওকে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।